আসসালামু আলাইকুম। কি অবস্থা বাচ্চা কাচ্চারা, কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা যেই চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে তোমরা যারা অষ্টম শ্রেণী বা ক্লাস 8 আছো বা এবছর জিএসসি পরীক্ষা দিবা তাদের 2 নম্বর অধ্যায়টা হচ্ছে জীববিজ্ঞান। বা তোমরা যখন উপরের ক্লাসে উঠবা, ধরো এসএসসি বা এইচএসসি তে যখন যাবা, তখন হচ্ছে তোমাদের সায়েন্স যদি নাও তখন তোমাদের অনেকগুলো সাবজেক্ট থাকবে, মানে বিজ্ঞানের অনেকগুলো পার্ট থাকবে। একটা হচ্ছে ফিজিক্স বা পদার্থবিজ্ঞান, রসায়ন বা কেমিস্ট্রি, জীববিজ্ঞান বা বায়োলজি। সো জীববিজ্ঞানের অংশ এটা। অ্যান্ড যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাও বা ফিউচারে মেডিকেলে পড়তে চাও তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সো চলো শুরু করি। আমরা প্রত্যেকটা ক্লাসে বলি আমরা আসলে পড়াশোনা আসলে করি না, আমরা আসলে একটু গল্প করি, গল্প গুজব করি, এর ফাঁকে ফাঁকে একটু পড়ি। তো অধ্যায়টা শুরু করার আগে চলো ইন্টারেস্টিং কটা গল্প শুনে নিই। ইন্টারেস্টিং গল্পটা কি? আচ্ছা, গল্প শুনবো আগে? আচ্ছা দাঁড়াও, একটা ভিডিও দেখি তার আগে। এই যে দেখো, তুমি মানে কখন কি তোমাদের মনে প্রশ্ন জাগছে যে তুমি কিভাবে বড় হইলা? মায়ের পেটে কিরকম ছিল? এরকম ভ্রু এতটুকু ছিল না, তারপর আস্তে আস্তে বড় হইলা, তারপর হচ্ছে মায়ের পেট থেকে তুমি বের হইলা, তারপর আস্তে আস্তে এরকম একটু ছোট ছিল, তারপর হচ্ছে আস্তে আস্তে বিশাল বড়, এরকম বড় মানুষে পরিণত হইলা। কিভাবে হইলা? মানে এই চেঞ্জটা কিভাবে হইলো? একদিনে কি চেঞ্জ হয়েছে? একদিনও তো চেঞ্জ হয় না, এই চেঞ্জটা তো অনেক দিন ধরে হয়েছে। বাট এই চেঞ্জটা কিভাবে হইলো বা শরীরের ভিতরে পরিবর্তনগুলো কি কি পরিবর্তন ঘটলো? সো আমাদের এই অধ্যায় মানে এই চ্যাপ্টারটা আসলে এগুলো নিয়ে আলোচনা করবো। আসো, একটা সংখ্যা দেখো, এই সংখ্যাটা দেখো, পড়তে পারো? এই সংখ্যাটা কত পড়ো তো। 1-এর পর 12টা শূন্য, মানে কি ইংলিশে বললে 100 ট্রিলিয়ন। 100 ট্রিলিয়ন। আমাদের শরীরে কোষের সংখ্যা হচ্ছে 100 ট্রিলিয়ন। জাস্ট ইমাজিন, তোমাদের শরীরে 100 ট্রিলিয়ন সংখ্যক কোষ আছে। আচ্ছা, এখন একটু চিন্তা করো তো, প্রত্যেকটা কোষকে যদি 1 টাকা করে বিক্রি করা যেত তাহলে ব্যাপারটা কেমন হতো? ভালো হতো না? অনেক ভালো হতো, তাই না? 100 ট্রিলিয়ন ডলার বা 100 ট্রিলিয়ন টাকা। 100 ট্রিলিয়ন টাকাও কিন্তু অনেক অনেক টাকা তুমি মালিক হয়ে যেত। আচ্ছা যাই হোক, টপিকের বাইরে চলে যাচ্ছি। এরপরে কি আছে দেখি। ও, হিউম্যান লাইফ সাইকেল। একটু আগে যেটা বলছিলাম, একটু বাচ্চা ছিল, এই যে দেখো অল্প একটু বাচ্চা ছিল, তারপর আস্তে 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 একটা বড় বাচ্চা মানে বড় মানুষে পরিণত হইল। আসলে এটা কিভাবে হইলাম সেটি আমরা আসলে এই অধ্যায়ে দেখবো। তো চলো শুরু করি। না, শুরু করবো না, আরো ইন্টারেস্টিং ব্যাপার আছে। আচ্ছা, এতটুকু সময় আমরা কতটুকু কথা বলছি? ধরো হয়তো সব মিলিয়ে 1 মিনিট, ভিডিওটা 1 মিনিটের মতো হয়েছে না? 1 মিনিট না, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। প্রতি 1 সেকেন্ডে 25 মিলিয়ন সেল, আমাদের শরীরের ভিতর 25 মিলিয়ন কোষ প্রতিনিয়ত ধ্বংস হয়ে যায়, আবার 25 মিলিয়ন নতুন কোষ তৈরি হয়ে যায়। জাস্ট ইমাজিন, আমাদের শরীরের ভিতর, আমাদের বডির ভিতর কি কি ঘটছে প্রতি মুহূর্তে, আমাদের শরীরের ভিতর কত কিছু ঘটছে। জাস্ট ইমাজিন ভাই, একটু ইমাজিন করো যে কত কিছু ঘটছে। এতটুকু সময় বসেছিলাম, এর ভিতর 200-300 মিলিয়ন কোষ মারা গেছে, তারপর আবার 200-300 মিলিয়ন নতুন কোষ তৈরি হয়েছে এতটুকু সময়ের ভিতর। জাস্ট ইমাজিন, 2-3 সেকেন্ডের ভিতর। ইন্টারেস্টিং না? এই পুরো চ্যাপ্টারটা ইন্টারেস্টিং। অনেকের কাছে পড়লে হয়তো এই চ্যাপ্টারটা কঠিন লাগবে, বাট আমরা এমনভাবে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করবো যাতে এই চ্যাপ্টারটা রিলেটেড কোনো কোশ্চেন তোমার না থাকে, বা এই চ্যাপ্টারে কোনো ধরনের প্রবলেম না থাকে, বা পরবর্তী গিয়েও তুমি কোনো প্রবলেম ফেস না করো। আচ্ছা, আমরা পড়াশোনা শুরু করতে পারি? না, পড়াশোনা শুরু আরো কয়েকটা অ্যানিমেশন দেখি, তারপর পড়াশোনা শুরু করি। আমাদের বডিতে বা আমাদের দেহের ভিতর কোষগুলো কিভাবে থাকে? ধরো এই হাতটাকে যদি কাটা হয়, বা না কাটা হয় না, এখানে কাটাটা পরে আছে, এটা হচ্ছে জাস্ট স্কিন সেল। যেটা স্কিন সেলগুলো একটু দেখো, এখানে মাইক্রোস্কোপিক সেলগুলো একটু দেখানোর ট্রাই করা হচ্ছে। এই যে দেখো, ছোট ছোট সেলগুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে, এই ছোট ছোট সেলগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা এরপরে আমরা আরেকটা অ্যানিমেশন দেখি। আচ্ছা, আরেকটা গল্প। এখন একটা গল্প। আমরা কি জানি যে আমাদের শরীরের বৃদ্ধি কিভাবে ঘটে? এটা তো বুঝলাম যে আমাদের শরীরে অগণিত কোষ থাকে, আমাদের কোষ দিয়ে আসলে শরীরটা গঠিত। ধরো একটা বিল্ডিং কিভাবে গঠিত? একটা বিল্ডিং গঠিত হয় ইট বালু, মানে মেইনলি ইট দিয়ে তো বিল্ডিং এর কাঠামোটা তৈরি করা হয়, তাই না? ইট একটার পর একটা ইটের গাঁথনি দিয়ে একটা বিল্ডিং তৈরি করা হয়। আমাদের শরীরের ইটগুলো কি? আমাদের শরীরে এরকম ইট আছে বা ইটের মতো ছোট ছোট বস্তু আছে, সেটা হচ্ছে সেল বা কোষ। এবং আমরা বড় হই কিভাবে? ইট তো একটার পর আরেকটা তৈরি হতে পারে না। ধরো তুমি একটা বিল্ডিং তৈরি করলা, বিল্ডিংটিকে আস্তে আস্তে বড় হবে না কখনো। মানে একটা ইটকে আরেকটা ইট তৈরি করতে পারবে? কখনো পারবে না। কিন্তু আমাদের শরীরের ভিতর আমাদের যে ইটগুলো আছে বা কোষগুলো আছে, এই কোষগুলো কিন্তু একটা থেকে আরেকটা নতুন কোষ প্রতিনিয়ত তৈরি হচ্ছে। এই জন্য কিন্তু আমরা বড় হচ্ছি। মায়ের পেটে একসময় এতটুকু ছিলাম, প্রথমে 1 কুশি বা 2টা কোষ একসাথে ছিল, বাবার দেহ থেকে একটা, মায়ের দেহ থেকে একটা। এটি কিভাবে হইলো এটাও কয়েকটা স্লাইড পরে আমরা দেখবো। তো যাই হোক, এই সেল বা কোষগুলো একটার একটা বিভাজনের ফলে, মানে
একটা কোষ ছিল, ধর আমাদের শরীরে প্রথমে প্রাথমিক অবস্থায় আমরা জাস্ট একটা কোষ ছিল, সো ওইটা থেকে বিভাজিত হতে হতে এত বড় মানুষে পরিণত হয়েছে। কিভাবে হয়েছে সবগুলো আমরা ডিটেলসে দেখবো। ওকে, সো এই যে কোষটা বিভাজিত হলে এটা তো আমরা বুঝলাম যে আমাদের শরীরের কোষগুলো বিভাজিত হয়, বাট এটা কিন্তু নিয়ন্ত্রিত উপায়ে বিভাজিত হয়, এটা কিন্তু নিয়ন্ত্রিত উপায়ে বিভাজিত হয়। বাট এমন একটা মানুষ ছিল, এই যে হেনরিয়েটা ল্যাক্স নামে একজন বিজ্ঞানী, উনি মেবি ওনার বাসাটা কোথায় আমি ঠিক এখন মনে করতে চাই, মোস্ট প্রবলি ক্যালিফোর্নিয়া না ক্যালিফোর্নিয়া, আচ্ছা যাই হোক আমেরিকারই কোনো একটা জায়গায়। সো ওনার শরীরে একটা রোগ ধরা পড়ে, ওনার বিরল একটা রোগ ধরা পড়ে, যে রোগের কোনো চিকিৎসা ছিল না। সো ওই রোগের ফলে কি হয়, ওনার শরীরের কোষগুলো প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকে, এবং উনি যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই হাসপাতালের ডাক্তাররা ওনাকে না জানিয়ে চুরি করে ওনার শরীর থেকে কিছু কোষ কেটে নিয়ে বা কিছু কোষের কিছু স্যাম্পল কেটে নিয়ে বিজ্ঞানীদের কাছে পাঠিয়ে দেয়, এবং এখন পর্যন্ত ওই কোষগুলো একটার পর একটা বিভাজিত চলছে, মানে হয়ে যাচ্ছে। ধরো মানুষের শরীরে কি হয়, মানুষ যদি মারা যায় একটা সার্টেন টাইপের কি হয়, মানুষের কোষের বৃদ্ধি বা বিভাজন শেষ হয়ে যায়। বাট এই যে হেনরিয়েটা ল্যাক্স নামে একজন মানে মানুষ ছিল, সো বিজ্ঞানী না মানুষ ছিল, ওনার বডিতে বা ওনার দেহে যে কোষগুলো ছিল ওই কোষগুলো প্রতিনিয়ত এখন পর্যন্ত বিভাজিত হয়ে যাচ্ছে, এবং ওইটা যে বিজ্ঞানীদের হাতে পৌঁছেছিল পরবর্তীতে ওই বিজ্ঞানীরা অনেক কাজে ব্যবহার করছে, মানে মানব দেহ নিয়ে গবেষণার অনেক কাজে ওইগুলো পরবর্তীতে ব্যবহার করছিল, অ্যান্ড কি বলে এখন পর্যন্ত ওইটা ব্যবহৃত হয়ে যাচ্ছে। সো বাট একটা দুঃখের ব্যাপার হচ্ছে উনি ঠিক মতো চিকিৎসাও পায়নি, উনি এটার মাধ্যমে টাকা পয়সা তো দূরের কথা, এর মাধ্যমে উনি কোনো প্রপার চিকিৎসাও পায়নি। ইনফ্যাক্ট ওনাকে তো দূরের কথা, ওনার পরিবারকে এগুলোর ব্যাপারে জানানো হয়নি। ওনার শরীরে যে কোষটা এটাকে বলা হয় থাকে হেলা কোষ, হেনরিয়েটা থেকে হে, ল্যাক্স থেকে লা, এবং সেল বা কোষ হেলা কোষ বলা হয়ে থাকে। হেলা সেলের কয়েকটা ছবি আছে এখানে, এই যে হেলা সেলের কয়েকটা ছবি, এটা দিয়ে অনেক বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট বা মানব দেহ নিয়ে অনেক ধরনের গবেষণা করা হয়। আচ্ছা আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? আই হোপ আমাকে ঠিকভাবে দেখাও যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমাদের থেকে তো সবকিছু ক্লিয়ার আছে। আচ্ছা যাই হোক, না হলে কিছু করার নেই। আচ্ছা এরপরে কি আমরা পড়া শুরু করতে পারি? এরপরে না, এরপরে আরো কয়েকটা অ্যানিমেশন আছে, যেমন উদ্ভিদ বা আমাদের চারপাশে যে গাছপালাগুলো আছে ওইগুলো কিভাবে বৃদ্ধি পায়, ওগুলোর ভিতরে তো কোষ থাকে, তাই ওই কোষগুলো বিভাজিত হয়, একটার পর একটা বিভাজিত হয়, এই কোষগুলো বৃদ্ধি পায়। আচ্ছা এরপরে আরো একটা অ্যানিমেশন, এতগুলো অ্যানিমেশন কেন অ্যাড করছি ভাই? আচ্ছা সরি এটা দেখাতে হবে, সুন্দর একটা অ্যানিমেশন। দেখো আমাদের শরীরের কোষগুলো একটা থেকে আরেকটা বিভাজিত হয়, এই একটা কোষ থেকে বিভাজিত হয়ে দুইটা কোষে পরিণত হলো, একটা থেকে বিভাজিত হয়ে দুইটা কোষে পরিণত হলো, এভাবে আমাদের শরীরের বৃদ্ধিটা আসলে ঘটে থাকে। তো এইটা হচ্ছে কোষ বিভাজনের ব্যাপার, বুঝলাম। এখন কোষ বিভাজনের আসলে পদ্ধতি আছে, এক এক জায়গায় এক এক ভাবে কোষ বিভাজন হয়। ধরো আমরা কিভাবে জন্ম হই, সো আমাদের জন্মের জন্য এক ধরনের কোষ বিভাজন দরকার, আবার আমাদের শরীরে যে বৃদ্ধি ঘটে এখানে এক ধরনের কোষ বিভাজন দরকার। তারপর অনেক ধরনের নিম্ন শ্রেণীর জীব আছে বা এককোষী জীব আছে, যারা আমাদের মতো উন্নত শ্রেণী না, উন্নত বলতে মানে এই যে বিল্ডিং এ থাকি, তারপর হচ্ছে অনেক সুন্দর সুন্দর খাবার পাই, সুন্দর সুন্দর কাপড় পরি, এই উন্নত বোঝানো হয়নি, অনেক উন্নত টেকনোলজি ব্যবহার করি, এই উন্নত না। উন্নত শ্রেণী মানে হাত পা পেশি, তারপর হচ্ছে আমাদের ব্রেইন, যেটা এই টাইপের উন্নত প্রাণী বোঝানো হয়েছে। আমাদের চারপাশে যেগুলো দেখি ম্যাক্সিমাম হচ্ছে উন্নত প্রাণী বা অনুন্নত প্রাণী ওই রকম না, নিম্ন শ্রেণীর জীব যেগুলো এককোষী জীব, সো অ্যামিবা, ব্যাকটেরিয়া, ছত্রাক, এই টাইপের অনেক প্রাণীর কোষ বিভাজন হয় অন্যভাবে, মানে এরা একটা থেকে আরেকটা বৃদ্ধি পায় অন্যভাবে। সো ওইগুলোর ব্যাপারেও আমরা ফিউচারে জানবো। সো এখন এতটুকু জেনে রাখি যে কোষ বিভাজনের পদ্ধতি আছে, কয়েকটা আলাদা আলাদা পদ্ধতি আছে। আমাদের দেহে একভাবে কোষ বিভাজন হয়, অন্য নিম্ন শ্রেণীর প্রাণীতে একভাবে কোষ বিভাজন হয়, আর অন্যান্য যেগুলো আছে ওগুলো এক একভাবে কোষ বিভাজন হয়। সো মোটা থেকে কোষ বিভাজনকে আসলে তিনটা ভাগে ভাগ করা হয়, মোটা থেকে কোষ বিভাজনকে আসলে তিনটা ভাগে ভাগ করা হয়। ভাগ তিনটা কি? আচ্ছা কতগুলো অ্যানিমেশন আছে, এই তো একটু আগে যেগুলো বলছিলাম ওইগুলোর অ্যানিমেশন ছিল এখানে। কোষ বিভাজনের প্রকারভেদ, এখানে এই সেম অ্যানিমেশন ছিল যে একটা কোষটা বিভাজিত হয় দুইটা অপত্য কোষে পরিণত হয়। আচ্ছা কোষ বিভাজনের প্রকারভেদটা দেখে এখন, কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজন সাধারণত তিন ধরনের কোষ বিভাজন, মানে কোষ বিভাজন তিন ধরনের কোষ বিভাজন হয় সাধারণত, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। একেবারে মুখস্থ ঠুটস্থ কণ্ঠস্থ করে রাখবা যে কোষ বিভাজন কয় ধরনের, তিন ধরনের কোষ বিভাজন হয় থাকে, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজন, আচ্ছা অ্যামাইটোসিস না, প্রথমে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনটা একটু দেখার চেষ্টা করি। মাইটোসিস এই শব্দটাকে একটু প্রথমে ভাঙার ট্রাই করি। মাইটোসিস, আসো পেনটা নিয়ে আমি হোয়াইট মি পেন পেন কেন আসছে, হোয়াইট পেন কেন আসছে না, হোয়াইট লিখছি আমি, পেন কেন আসবে,
আচ্ছা সামোপেনটা আসছে না। তো মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস শব্দটাকে যদি আমরা ভাগ বা দুই ভাগ করি তাহলে কি দাঁড়ায়? প্রথম শব্দটা কি? মাইট। সো এই শব্দটা আসছে মাইটোস থেকে, প্রথম অংশটা আসছে মাইটোস থেকে এবং দ্বিতীয় অংশটা আসছে ওসিস থেকে। সো ওভারঅল কি অর্থ দাঁড়ায়? মাইটোস, মাইটোস মানে হচ্ছে থ্রেড, তন্তু বা সুতা, থ্রেড, তন্তু বা সুতা, এবং ওসিস মানে হচ্ছে অবস্থা বা দশা। এখন একটু নিজেরা মিলাও তো যে ওভারঅল অর্থ কি দাঁড়ায়। মাইটোসিস দুইটা শব্দ থেকে আসছে, একটা হচ্ছে থ্রেড বা সুতা আর একটা হচ্ছে অবস্থা বা দশা। তার মানে ওভারঅল অর্থটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কোষ বিভাজন, মানে যেই কোষ বিভাজন পদ্ধতির ভিতর তন্তু বা সুতা জাতীয় কিছু একটা তৈরি হয় সেটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন সেটা তো একটু পর ডিটেইলসে দেখব। এতটুকু জেনে রাখে এখন পর্যন্ত যে মাইটোসিস কোষ বিভাজন মানে হচ্ছে, মাইটোসিস কোষ বিভাজন মানে হচ্ছে থ্রেড, তন্তু বা সুতা তৈরি হয় যেই অবস্থায়, বা কোষ বিভাজন আমরা তিনটা পদ্ধতির কোষ বিভাজন পড়ছি। একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। তো অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস এই তিনটা কোষ বিভাজন পদ্ধতির ভিতর যেই পদ্ধতির ভিতর বা যেই কোষ বিভাজনটার ভিতর বা কোষ বিভাজনের যেই পদ্ধতিটার ভিতর এই যে থ্রেড বা তন্তু বা সুতা তৈরি হয় সেটাই হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। থ্রেড বা তন্তু বা সুতা কি সেটা একটু আমরা পরে দেখছি। সো মাইটোসিস অর্থ যে দশায় স্পিন্ডল তন্তু, এই যে তন্তু বা সুতা সেটাকে স্পিন্ডল তন্তু বলা হয় থাকে। স্পিন্ডল তন্তু কি সেটা আমরা ডিটেইলসে দেখব, একটু ওয়েট করো ভাই, সবই দেখবো আস্তে। সো এবার বুঝলাম মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে থ্রেড বা তন্তু বা সুতা তৈরি হয় যেই বিভাজন পদ্ধতি, মানে কোষ বিভাজনের যেই পদ্ধতিতে থ্রেড, তন্তু বা সুতা তৈরি সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। এরপরে সেকেন্ড যেটা সেটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস মানে কি? মাইটোসিসের আগে এ লাগানো, মাইটোসিসের আগে এ লাগানো দিয়ে কি বোঝাইছে? যে এখানে আসলে থ্রেড, তন্তু বা সুতা এই যে ত্রিভুজ তৈরি হবে না, এ দিয়ে বোঝাইছে না বোধক কিছু একটা বোঝাইছে। সো অ্যামাইটোসিস কোষ বিভাজন মানে হচ্ছে কোষ বিভাজন উইদাউট মাইটোস, মানে উইদাউট মাইটোস প্লাস ওসিস। তো ওভারঅল কি দাঁড়ায়, অর্থ কি দাঁড়ায়? যে কোষ বিভাজন পদ্ধতি বা যে কোষ বিভাজন পদ্ধতিতে থ্রেড, তন্তু বা সুতা তৈরি হবে না সেটাই হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। এরপরে কি? এরপরে হচ্ছে সর্বশেষ হচ্ছে মিওসিস কোষ বিভাজন পদ্ধতি। আচ্ছা অ্যামাইটোসিসের অর্থ কি লেখা আছে? যে যে কোষ বিভাজনে যে কোষ বিভাজনে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় না তাকে মানে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলা হয় থাকে। অ্যামাইটোসিস কোষ বিভাজন কি এটার পরে, এই স্লাইডের পরে অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিটা দেখব। আচ্ছা এরপর সর্বশেষ হচ্ছে মিওসিস কোষ বিভাজন। মিওসিস শব্দটাকে ভাঙলে দুইটা অর্থ দাঁড়ায়, মানে দুইটা পার্ট দাঁড়ায়, মিয়ন আর একটা হচ্ছে ওসিস। তো প্রথম অংশটা মিওস, এই শব্দটা আসছে মিওস থেকে, যার অর্থ হচ্ছে টু লিসেন বা হ্রাস পাওয়া, এবং ওসিস মানে হচ্ছে অবস্থা বা দশা। তাহলে ওভারঅল কি অর্থ দাঁড়ায়? যে যেই অবস্থায় মানে কোষ বিভাজনের যেই অবস্থায়, মানে যেই কোষ বিভাজন পদ্ধতিতে কিছু একটা হ্রাস পায়, কি হ্রাস পায় সেটা পরবর্তীতে দেখতেছি, কিছু একটা হ্রাস পায় সেইটাই হচ্ছে এই যে মিওসিস কোষ বিভাজন পদ্ধতি। আই হোপ অ্যামাইটোসিস, মাইটোসিস এটা বুঝলাম যে আমাদের দেহ বা আমাদের দেহ বা যে কোনো প্রাণী দেহ বৃদ্ধি পায় আসলে কোষ বিভাজনের মাধ্যমে। একটা বা দুইটা কোষ থাকে, সেখান থেকে বিভাজিত হয়, আরো নতুন নতুন কোষ তৈরি হয়, এইভাবে আমরা বৃদ্ধি হয়, মানে এইভাবে আমরা বড় হই। মানে ব্রেইনের দিক থেকে না, অনেকে আছে পুরো হয়ে গেছে তারপর মেন্টালিটি বাচ্চাদের মতো কাজ করে, ওদের কথা আলাদা। আচ্ছা যাই, সো কোষ বিভাজন পদ্ধতিটা বুঝলাম যে তিন ধরনের কোষ বিভাজন পদ্ধতি আছে, একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস, মানে কোষ বিভাজনের পদ্ধতি হচ্ছে তিনটা। এখন আসি অ্যামাইটোসিস কোষ বিভাজন কি। আচ্ছা দেখি আমার ক্যামেরা চলছে, হ্যাঁ সবকিছু ঠিকই আছে। আচ্ছা এরপরে কি? এরপর হচ্ছে প্রথমে আমরা শুরু করবো অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, মানে প্রথমে অ্যামাইটোসিস দিয়ে শুরু করব, তারপর মাইটোসিস কোষ বিভাজনটা দেখবো, তারপর হচ্ছে মিওসিস কোষ বিভাজনটা দেখবো। তো শুরু করি অ্যামাইটোসিস দিয়ে। ও আচ্ছা, মাইটোসিসের বা মিওসিসের ব্যাপারে একটা কথা লেখা আছে যে যে কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় সেটা হচ্ছে মিওসিস। ক্রোমোজোম সংখ্যা কিভাবে হ্রাস পায় সেটা দেখা দিতে পারে। প্রথম হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। এই যে তিনটা কোষ বিভাজন পদ্ধতি দেখলাম, এর ভিতর সবচেয়ে সরল বা সোজা, একেবারে স্মুথলি হয়ে যায়, মানে যার ভিতর প্যাচ নাই, সবচেয়ে সোজা সহজ সরল মানুষ, যেমন আবির ভাইয়ের মতো সবচেয়ে সোজা সহজ সরল, যে সে হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। স্মুথলি জাস্ট এখানে অ্যানিমেশনটা ঠিকভাবে হয়তো দেখানো যায় না, বাট সিম্পলি দেখো, একটু মাঝখান দিয়ে একটু চিকন হয়ে যায়। প্রথম অবস্থাটা কিরকম ছিল? এরকম একটা অবস্থা ছিল। এটা হচ্ছে সিম্পল একটা কোষ, চিন্তা করো জাস্ট এরকম একটা কোষ, কোষের ভিতর আরো অনেক কিছু থাকে, জাস্ট বোঝানোর জন্য বলছি। তো এখন কি হইলো? জাস্ট একটু এরকম লম্বালম্বি হয়ে গেল, তারপর সে নিউক্লিয়াসটা একটু এরকম হয়ে গেল, তারপর আরেকটু এরকম হয়ে গেল, মাঝখান দিয়ে একটু এরকম খাজের মতো তৈরি হলো, তারপর একেবারে পুরোপুরি খাজে এরকম তৈরি হয়ে গেল। তো অ্যানিমেশনটা আসলে ঠিকভাবে বোঝা যাচ্ছে না, মানে অ্যানিমেশনটা দিয়ে ব্যাপারটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। আই থিঙ্ক আমার স্ট্রিমিং আবার অফ হয়ে গেছে। আচ্ছা একটু দাঁড়াও তো দেখি, আমার স্ট্রিমিং অফ হয়ে যাওয়ার কথা তো না।
না তোমার আসলে ক্যামেরাটা অফ হয়ে গেছে, যাই হোক সব ঠিক আছে। আচ্ছা যেটা বলছিলাম, অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে একেবারে সহজ সরল ভদ্র সভ্য কোষ বিভাজন। আমি যদি অ্যানিমেশনটা এখানে ঠিকভাবে দেখা যাচ্ছে না, যদি চিত্র কয়েকটা দেখে, এই যে প্রথমে এরকম ছিল, তারপর দেখো নিউক্লিয়াসটা একটু লম্বা লম্বি হয়ে গেল, নিউক্লিয়াসটা একটু মাঝখান থেকে মানে চিকন হয়ে গেল, দুই ভাগে বিভক্ত হয়ে গেল, মানে দুই ভাগে বিভক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারপর কি এরকম করে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে, সিম্পলি। তো অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির বৈশিষ্ট্য বইতে কি লেখা আছে সেটা একটু দেখি, তারপর আমরা বোঝার চেষ্টা করি। অ্যামাইটোসিস কোষ বিভাজন, এ ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে। ডাম্বেল কি, যারা জিমে গেছো বা জিমের ব্যাপার আইডিয়া আছে তারা হয়তো জানো যে ডাম্বেল কি করে, ব্যায়াম করে। আমার এখানেও মেবি আছে ডাম্বেল। আচ্ছা ডাম্বেল নাই, দাঁড়াও, ডাম্বেল না থাকলে অন্য একটা জিনিস আছে, সেটা দিয়ে দেখানো যাবে, দেখাচ্ছি, দাঁড়াও, ওয়েট, দেখাচ্ছি তোমাদের। ওকে, সো ডাম্বেলের মতো অনেকটা এরকম, এটা ছোট একটা ডাম্বেল, এই ছোট একটা ডাম্বেল। আচ্ছা ছোট এই ডাম্বেলের আকার ধারণ করে। ডাম্বেলটা কিরকম, এই যে ব্যায়াম করে, সেক্ষেত্রে কি হয়, এই যে দেখো এখানে এটা কি মাঝখান দিয়ে সরু বা চিকন এবং দুই পাশ দিয়ে একটু মোটা, এটাই বলছে ডাম্বেল আকৃতি ধারণ করে। এটা এরকম ডাম্বেল আকৃতি ধারণ করে, এরকম ডাম্বেলের মতো আকার ধারণ করে, মাঝখান দিয়ে সরু বা চিকন হয়ে যায় এবং দুই পাশ দিয়ে মোটা হয়ে যায়, এটাকে বলা হয় থাকে ডাম্বেল আকৃতি, যে ডাম্বেল আকৃতি ধারণ করে। এরপর কি হয়, আস্তে আস্তে এইখানে একটা খাঁজের তৈরি এবং এই খাঁজ দিয়ে দুইটা আলাদা হয়ে যায় এবং দুইটা অপত্য কোষে পরিণত হয়। অপত্য কোষ মানে কি, অপত্য কোষ মানে হচ্ছে ডটার সেল, মানে নতুন দুইটা কোষে পরিণত হয়। একটা কোষ থেকে একটা মাদার সেল, সেখান থেকে দুইটা ডটার সেল তৈরি হয়, মানে দুইটা ডটার সেল তৈরি হয়। লেটস সে আমি এরকম আছি, সো আমার মাঝখান দিয়ে এরকম কেটে ফেলা হলো, তাহলে কি হলো, আমি যদি দুইটা নতুন মানুষে পরিণত হইতাম, দুইটা আবির্ভাবে পরিণত হইতাম, ব্যাপারটা যেরকম হইতো অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিটা এরকম সিম্পলি স্মুথলি এটা হয়। আচ্ছা এটা খুব একটা কঠিন কিছু না, এখানে অল্প কিছু লাইন বইতে লেখা আছে যে এই ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেলের আকৃতি ধারণ করে। এরপর কি প্রায় মাঝ বরাবর সংকুচিত হয়ে যায়, দেখো মাঝ বরাবর সংকুচিত হয়ে যায়, এই যে মাঝ বরাবর সংকুচিত হয়ে যায় এবং পরপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এখন কেমনে বুঝাবো এটা, এই পানির বোতলটা দিয়ে বুঝাই। ধরো এই যে মাঝখান থেকে একটু চিকন আছে, সেইটাকে যদি আস্তে আস্তে চিকন করা হয়, আস্তে আস্তে চিকন করতে 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 দুইটা আলাদা হয়ে যাবে। একেবারে চাপ দিয়ে, প্রচুর চাপ প্রয়োগ করা হলে কি দুইটা আলাদা হয়ে যাবে না। এখানে যদিও চাপ প্রয়োগ করার ব্যাপার নেই, বাট ব্যাপারটা অনেকটা এইরকমই যে মাঝখান দিয়ে চিকন হতে হতে একসময় এই দুইটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এরপর কি এর সাথে সাইটোপ্লাজম মাঝ বরাবর সংকুচিত হয়, দুটি অপত্য কোষে পরিণত হয়। নিউক্লিয়াসটাও যখন চারপাশ দিয়ে, মানে নিউক্লিয়াসটা যখন ডাম্বেল আকৃতি ধারণ করে এবং মাঝখানে এই যে মাঝখানে খাঁজের তৈরি হয়, সাইটোপ্লাজমটাও কি দেখো মাঝখানে এরকম একটা খাঁজের তৈরি হলো এবং এভাবে এরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়। এই লাইনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে যায়। মাতৃকোষ কোনটা, মাদার সেল, যেইটা থেকে কোষটা বিভাজিত হয়েছে, এই কোষটাই তো বিভাজিত হয়ে দুইটা কোষে পরিণত হয়েছে। সো মাতৃকোষের নিউক্লিয়াস, এই যে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম, এই যে সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়, দুইটা অপত্য কোষে পরিণত হয়। আই হোপ তোমরা মানে অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিটা বুঝছো। তো এই ধরনের কোষ বিভাজন কোথায় হয়, এই ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি জীবে এই ধরনের কোষ বিভাজন দেখা যায়। আচ্ছা এই ধরনের এই প্রাণীগুলো বা এইগুলো কোষ, এই অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি দেখা যায়। আই হোপ এটা তোমরা বুঝছো, অ্যামাইটোসিস কোষ বিভাজন বুঝছো। এরপর হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, দাঁড়াও একটু পানি হাঁপাই গেছি। আচ্ছা এরপরে যে কোষ বিভাজন পদ্ধতিটা আছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে আমাদের চারপাশে যা কিছু দেখি, প্রাণী জগতে যা কিছু দেখি তার সবকিছু বড় হওয়ার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন কোথায় কোথায় ঘটে বা কিভাবে ঘটে, এটা একটু কমপ্লেক্স বা জটিল প্রক্রিয়া। একটু আগে অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি আমরা দেখলাম, সেটা ছিল একেবারে সরল একটা প্রক্রিয়া। স্বাভাবিকভাবে কি হলো, নিউক্লিয়াসটা ডাম্বেল আকৃতি ধারণ করলো, তারপর সাইটোপ্লাজম ওইরকম মাঝখান থেকে সংকুচিত হয়ে দুইটা আলাদা কোষে পরিণত হলো। বাট এই যে মাইটোসিস কোষ বিভাজন, একটু আগে যেটা বলছেন সেটা হচ্ছে অ্যামাইটোসিস, এবং এই যে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি এটা কিন্তু একটু কমপ্লেক্স বা জটিল, অনেকগুলো পদ্ধতি মানে অনেকগুলো ছোট ছোট ধাপ সম্পন্ন করে তারপর এই কোষ বিভাজনটা হয়ে থাকে। সো সম্পূর্ণ ব্যাপারে ডিটেলসে জানবো। তো মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির কোথায় আসলে ঘটে, আমাদের দেহ কোষে, তারপর উদ্ভিদের কাণ্ড, পাতা, এইসব জায়গায়, মানে আমাদের বৃদ্ধিতে যেগুলো দরকার সেই সব জায়গায় কোষ বিভাজনটা ঘটে থাকে। তো যে মাইটোসিস কোষ বিভাজন, এটা একটা অ্যানিমেশন দেখে আসো। একটু দেখো অনেকগুলো এখানে শুধুমাত্র নড়ছে না, কিন্তু ভিতরে কিন্তু অনেক কিছু ঘটছে। দেখো প্রতি সেকেন্ডে অনেক কিছু কিন্তু ঘটছে, এই দেখো প্রতি সেকেন্ডে কিন্তু অনেক কিছু ঘটছে এখানে। তারপর কি হলো, একটা সময় পর কি হলো,
সাথে কোষটা দেখো মাঝখান থেকে সংকুচিত হবে, সাইটোপ্লাজমটা সংকুচিত হবে এবং দুইটা আলাদা কোষে পরিণত হবে। এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। এবং এই যে মাইটোসিস কোষ বিভাজন, এটা হচ্ছে আবিষ্কার করেন কে বা নামকরণ করেন ওয়াল্টার ফ্লেমিং নামে একজন বিজ্ঞানী। ওয়াল্টার ফ্লেমিং নামে একজন বিজ্ঞানী এই মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিটা আসলে আবিষ্কার করেন। এবং এটা কোথায় ঘটে? এই যে উদ্ভিদের কচি মানে কচি কাণ্ড, কচি বলে বলছি, কচি কাণ্ড, পাতা, এইসব জায়গায় এই কোষ বিভাজনটা ঘটে থাকে। কচি কাণ্ডে কি হয়? ওইখান থেকে তো বৃদ্ধি পায়, তাই না? ধরো এই সব জায়গায় এইসব জায়গায় এই যে মাইটোসিস কোষ বিভাজনটা প্রতিনিয়ত সম্পন্ন হয়ে থাকে। বাইরে ছবিগুলো প্রত্যেকটা ছবি কিন্তু আমার নিজের তোলা, নিজের হাতে তোলা, অ্যান্ড ফোন দিয়ে তোলা। হ্যাঁ, এইটা অ্যানিমেশন, এটা ছবি না, রিয়েল ছবি না, বাকি আগেরগুলো সবগুলো আমার তোলা ছবি ছিল। তারপর হচ্ছে আমাদের মাসলের ভিতর, মানে যে জায়গায় ধরো খুব বেশি ভালো খাবার টাবার খাইলে, মানে ফাস্টফুড খাইলে তো ফ্যাট পারে, ওইটা ডিফারেন্ট হচ্ছে। বাট আমাদের মাসল যখন বিল্ড আপ হয়, আমরা ছোট থেকে যখন বড় হই, তখন আমাদের মাসলের ভিতর যে কোষ বিভাজন পদ্ধতিটা ঘটে সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন বা মাইটোসিস সেল ডিভিশন। আসো মাইটোসিস কোষ বিভাজনের ব্যাপারে এখন আমরা ডিটেলসে জানি। এই প্রক্রিয়া বইতে কি লেখা আছে একটু দেখি। এই প্রক্রিয়া মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয় সম আকৃতির সমগুণ সম্পন্ন সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষে পরিণত হয়। মানে একটা কোষ, আমাদের শরীরে তো কোটি কোটি কোষ আছে, তাই না? 100 ট্রিলিয়ন সংখ্যক কোষ আছে। তো প্রত্যেকটা কোষের যেই কোষটা থেকে অন্য একটা কোষ বিভাজিত হবে, একটু অ্যানিমেশনে কি দেখলা, একটা কোষ ছিল, ওই কোষটা থেকে অন্য একটা কোষ বিভাজিত হলো, মানে একটা কোষ বিভাজিত হয় দুইটা কোষে পরিণত হইলো, দুইটা ভাগে পরিণত হইলো, আবার দুইটা নতুন কোষে পরিণত হইলো। সো ওই যে প্রথম যে কোষটা ছিল, ওই কোষটা হচ্ছে মাতৃকোষ বা মাদার সেল। তো মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। এখন তোমরা বলতে পারো যে ভাই কোষ বিভাজন তো একবারই ঘটে, নিউক্লিয়াস তো কয়বার বিভাজিত হবে? একবারই তো বিভাজিত হয়। না, এখানে টুইস্ট আছে। কোষ বিভাজনের আরেকটা যে সর্বশেষ পদ্ধতি আছে মিয়োসিস কোষ বিভাজন পদ্ধতি, ওইখানে কিন্তু এই হিসাব চেঞ্জ হয়ে যাবে। ওইগুলা একটু পরে বুঝবো, ওইগুলো এখন মাথায় ঢোকাবো না। এইটা বোঝার চেষ্টা করো, মাইটোসিস কোষ বিভাজন। তো এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয় সমাকৃতির, মানে নতুন যে কোষটা পরিণত হবে ওইটা হচ্ছে সমান আকৃতির, মাতৃকোষের সমান আকৃতির, সমগুণ সম্পন্ন, মানে একেবারে সেম গুণ সম্পন্ন, সমগুণ সম্পন্ন এবং সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। ওই যে কোষটা ছিল, ওই কোষের নিউক্লিয়াসে যে ক্রোমোজোম ছিল, তো তোমরা ক্লাস 6 থেকে পড়ে আসছো যে কোষ থাকে, তারপর কোষের নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে, এটা তো বাচ্চা লেভেলের পড়া, তোমরা জানো। তো সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ বা দুইটা ডটার সেলে পরিণত হয়। উন্নত শ্রেণীর প্রাণী, তারপর উদ্ভিদের দেহকোষে মাইটোসিস মানে দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। একটু যেটা বললাম সেটাই। মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পায়। দৈর্ঘ্য, তারপর প্রস্থ, তোমাদের অনেক ফ্রেন্ড আছে না প্রস্থ অনেক বেশি, দৈর্ঘ্য কম বাট প্রস্থ বেশি, আমার দৈর্ঘ্য কম প্রস্থ কম। এ ধরনের বিভাজন দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যু কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। ভাজক টিস্যু নামে এক ধরনের টিস্যু আছে। তো এই ভাজক টিস্যুর ব্যাপারে তোমাদের ক্লাস 8 মেবি নাই, ক্লাস 8 নাই, তোমরা 9 গিয়ে বায়োলজি নিলে তখন হচ্ছে এই যে ভাজক টিস্যুর ব্যাপারে জানতে পারবা। যাই হোক, জাস্ট জেনে রাখো শরীরের এক ধরনের কোষ বা কোষগুচ্ছ। সো মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পায় এবং এ ধরনের বিভাজনের দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যু কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। এই বুঝলাম মাইটোসিসের বৈশিষ্ট্য, একটা সিম্পল বৈশিষ্ট্য দেখলাম। এরপর হচ্ছে আচ্ছা মাইটোসিসের বৈশিষ্ট্য দেখি, জাস্ট ইনিশিয়াল টেক্সট দেখি, বৈশিষ্ট্য এখনো বাকি আছে। পিকচার अभी तक बाकी है मेरा दोस्त। আমি ইদানিং হাঁপাই যেতেছি পড়াতে পারতে, আগে অনেক 2-3 ঘন্টা এক নাগারে বকবক করতে পারতাম। মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য কি লেখা আছে যে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার বিভাজিত হয়। আবার বলছি, মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার বিভাজিত হয়। এটা মাইটোসিসের ক্ষেত্রে, মিয়োসিসের ক্ষেত্রে এই হিসাব কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মাতৃকোষটি বিভাজিত হয় সম আকৃতির সমগুণ সম্পন্ন, ওই লাইনটা মনে রাখবা, তাহলে এগুলো লিখতে পারবে। সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এরপর কি, এই ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। এটাও বুঝলাম। এরপর কি, এই ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বী ভাবে দুভাগে বিভক্ত হয়, ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়। এটা হয়তো বুঝো না, একটু বুঝো। এই ধরনের কোষ বিভাজনে প্রতিটি ক্রোমোজোম, এই যে ক্রোমোজোম গুলো দেখতে পাচ্ছ নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম, এরা কি হয় লম্বালম্বী ভাবে দুভাগে বিভক্ত হয়, ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। ধরো এই একটা ক্রোমোজোম, চিন্তা করো, জাস্ট ইমাজিন, চিন্তা করো। এখন এইটাকে যদি মাঝামাঝি মানে লম্বালম্বী মানে কি মাঝামাঝি ভাবে দুই ভাগে যদি বিভক্ত করো, তাহলে কি হবে? ধরো আমার কাছে 10টা কলম আছে, 10টা কলম আমি যদি মাঝামাঝি ভাবে মানে মাঝ বরাবর ভাগ করি, তাহলে কয়টা কলমের তৈরি হবে? 20টা কলম তৈরি হবে। এখন আমি ধর আমার ভাই দুইজন ভাগ করে নিলাম, তখন
প্রত্যেকে কি পাবো সমান সংখ্যক, মানে প্রথমে কয়টা কলম ছিল আমার কাছে 10টা কলম ছিল, তো ভাগ করার পর তখন কি থাকবে, তখন কিন্তু আমার কাছে 10টা কলম থাকবে, আমার ভাইয়ের কাছে 10টা কলম থাকবে। এইটাই বুঝেছি যে এই ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি ভাবে দুভাগে বিভক্ত হয়, ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়ে থাকে। মানে ইকুয়েশন বা সমীকরণের ক্ষেত্রে কি থাকে, ইকুয়েশন বা সমীকরণের ক্ষেত্রে কি থাকে, ধরো x = কত থাকে, ধরো x = y, বা সমীকরণের দুই পাশে সমান থাকে না, সমান চিহ্ন দিয়ে কি বুঝে, সমান চিহ্ন দিয়ে বুঝে সমীকরণের এই পাশেও যা ওই পাশেও তাই। এই জন্য যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ধরো 10টা যদি থাকে, যে নতুন যে দুইটা কোষ তৈরি হবে ওই দুইটা কোষেও ক্রোমোজোম সংখ্যা ওই 10টাই থাকবে। তো এইটাই বলছে যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষে বা ডটার সেলে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এই জন্য এটাকে ইকুয়েশনাল বিভাজন, ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজনও বলা হয় থাকে। এরপর কি আছে, এরপর হচ্ছে মাইটোসিস কোথায়, মাইটোসিস কোথায় এটাতে দেখালাম। মাইটোসিস কোষ বিভাজন প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবদেহে, প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবদেহ কেন বলছি, অনেক প্রাণী আছে বা অনেক প্রাণীর কোষ আছে যাদের নিউক্লিয়াস সুগঠিত না, কোষটা সুগঠিত না, সো ওদের কথা বলা হয়েছে যে ওদের ক্ষেত্রে এই বিভাজনটা হয় না, ওদের ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। উন্নত শ্রেণীর মানুষ, হাঁস, হাঁস, গরু, ছাগল, যারা কিছু আছে উদ্ভিদ প্রাণী, মানে আমাদের চারপাশে যা দেখি তাদের ম্যাক্সিমামই হচ্ছে উন্নত শ্রেণীর জীব। সেই উন্নত শ্রেণীর জীবের ক্ষেত্রে এই মাইটোসিস কোষ বিভাজন হয়। মাইটোসিস প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবদের দেহকোষে ঘটে। উদ্ভিদের বর্ধনশীল অংশ, একটু আগে যেটা দেখাইছিলাম যে উদ্ভিদের বর্ধনশীল অংশ কোনটা, পাতা, তারপর হচ্ছে কাণ্ডের অগ্রভাগ, মানে কাণ্ডের মাথায় যে অংশগুলো থাকে ওইখান দিয়ে তো উদ্ভিদের বৃদ্ধি ঘটে, তাই না? সো ওইসব জায়গায় ভাজক টিস্যু, ওইসব জায়গায় যে টিস্যুটা থাকে সেটাকে ভাজক টিস্যু বলা হয়, ওই জায়গায় মাইটোসিস কোষ বিভাজন হয়। যেমন হচ্ছে কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে এরকম বিভাজন দেখা যায়। প্রাণীর দেহকোষে, মানুষের ক্ষেত্রে প্রাণীর দেহকোষে ভ্রূণের পরিবর্তনের সময়, নিম্ন শ্রেণীর প্রাণীর এবং উদ্ভিদের অযৌন জননের সময়। ভ্রূণের পরিবর্তন কিরকম, মানে আমাদের মায়ের পেটে যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন ভ্রূণটা কি এতটুকু অবস্থায় তুমি মায়ের পেট থেকে বের হবে, একটু বড় হয়, এতটুকু হয়ে বের হয় না, তো অতটুকু হয়ে বের হয় কিভাবে, তো বিভাজিত হয়, কোষ বিভাজনের ফলে তোমার আকৃতি বড় হয় এবং এর ফলে তুমি একটা আস্তে আস্তে পরিপূর্ণ মানুষে পরিণত হয়। এটাই বলছে যে ভ্রূণের পরিবর্তন, ভ্রূণ অবস্থায় থাকে সেটা পরিবর্তিত হয় একটা মানুষে পরিণত হয়, একটা কমপ্লিট হিউম্যানে পরিণত হয়, তারপর আমরা মায়ের পেট থেকে বের হই। তারপর হচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদের অযৌন জনন, মানে নিম্ন শ্রেণীর কিছু প্রাণী আছে যাদের ক্ষেত্রে জনন প্রক্রিয়াটা অযৌন জনন প্রক্রিয়া, সেই অযৌন জনন প্রক্রিয়ায় এই যে মাইটোসিস কোষ বিভাজন ব্যবহৃত হয়। এরপর কি আছে, মাইটোসিস কোথায় হয় না, মাইটোসিস কোথায় হয় না, কোনো কোষে মাইটোসিস বিভাজন ঘটে না। প্রাণীর স্নায়ুটিস্যুর স্নায়ুকোষ, মানে আমাদের ব্রেইনে যে কোষগুলো থাকে, ব্রেইন এক ধরনের কোষ দিয়ে গঠিত যেটা নাম হচ্ছে নিউরন, যেটা তোমরা কয়েকটা অধ্যায় পড়ি নিউরনের ব্যাপারে ডিটেলসে, মানে নিউরনের ব্যাপারে আলাদা একটা অধ্যায় আছে। সো এই যে নিউরনটা, এখানে কিন্তু আসলে মাইটোসিস কোষ বিভাজন হয় না। আসলে কোষ বিভাজন কোনো ধরনের বিভাজনই হয় না মাথায়, যে ব্রেইনের ক্ষেত্রে যেটা বলছে সেটা। সো কোনো কোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে না, যেমন প্রাণীর স্নায়ুটিস্যুর স্নায়ুকোষে, স্তন্যপায়ী প্রাণীর কোথায় হয়, স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে এ ধরনের বিভাজন ঘটে না। লোহিত রক্তকণিকা কি, আমাদের শরীরের রক্ত, এই রক্তটা কিন্তু বিভিন্ন ধরনের কোষ দিয়ে গঠিত। লোহিত রক্তকণিকা, কোষ বা কণিকা বলা হয় তাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। সো এইগুলোর ক্ষেত্রে কোষ বিভাজন হয় না, মানে একটা থেকে আর একটা নতুন ভাবে তৈরি হয় না। লোহিত রক্তকণিকা কি, এই যে লোহিত রক্তকণিকা ছবি ছিল তো দুইটা, এই যে লোহিত রক্তকণিকা। আসলে ব্যাপারটা এরকম না, এত সুন্দর না, এত কুল না, বাট আমি তোমাদের বোঝানোর জন্য এই যে লোহিত রক্তকণিকা। তারপর হচ্ছে হিউম্যান ব্রেইনের ভিতরে যে নিউরন থাকে, নিউরনও দেখতে এরকম না, অবভিয়াসলি খুবই বাজে দেখায়, বিচ্ছিরি দেখায়। যদি আমি প্র্যাকটিক্যালি ধরো এখানে রক্তের কিছু নমুনা নিয়ে তারপরে মাইক্রোস্কোপিক ভিউ দেখাইতাম তাহলে খুবই বাজে দেখাইতো। প্লাস হচ্ছে মানুষের ব্রেন কাটা অংশ যদি দেখাইতাম, অনেকে নাকি, আমি যখন 10 বেসে ক্লাস নিতাম তখন ফলাফল বলছে নাকি আমি যে উল্টা পাল্টা ব্রেইনের ছবি দেখেছি, তারপর বমি করে দিয়েছে, এই জন্য আমি আর ভয় দেখাইনি। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজন দুইটা পদ্ধতিতে সম্পন্ন। সো এখন হচ্ছে আশা করি বুঝছো যে মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়, কোথায় হয় না, এবং এই বৈশিষ্ট্যগুলো কি কি। এবার আমরা বোঝার চেষ্টা করবো যে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিটা কিভাবে হয়, মানে এর পদ্ধতিগুলো কি কি, এইটা আমরা আস্তে আস্তে ব্রেকডাউন করার ট্রাই করবো। আচ্ছা, আজান শেষ হলো, এখন আমরা শুরু করি এবার। সো এই যে মাইটোসিস কোষ বিভাজন মূলত দুইটা ধাপে সম্পন্ন হয়। প্রথমটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, দ্বিতীয়টা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের যে বিভাজন সেটাকে বলা হয় থাকে ক্যারিওকাইনেসিস, এবং সাইটোপ্লাজমের যে বিভাজন সেটাকে বলা হয় থাকে সাইটোকাইনেসিস।
নিউক্লিয়াসের বিভাজন সেটাকে সাইটোপ্লাজমেরটা তো বুঝলাম সাইটোকাইনেসিস, বাট নিউক্লিয়াসেরটা ক্যারিওকাইনেসিস কেন, নিউক্লিওকাইনেসিস এরকম না কেন? নিউক্লিয়াসের আর একটা নাম হচ্ছে ক্যারিয়ন। ক্যারিয়ন মানে হচ্ছে ক্যারিয়ন বা নিউক্লিয়াস একই জিনিস। সো এই জন্য বলা হয় থাকে ক্যারিওকাইনেসিস, মানে ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস এবং ক্যারিয়ন বা নিউক্লিয়াসের বিভাজন সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। এই জন্যই এটা সাইটোপ্লাজমের বিভাজন সাইটোকাইনেসিস এবং ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। আই হোপ এটা বুঝছো। সো এই যে ক্যারিওকাইনেসিস এটার আগে একটা ধাপ সম্পন্ন হয়, মানে যে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি এটা হচ্ছে কয়েকটা ধাপের সম্পন্ন হয়। এটা বুঝতাম যে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস এর আগে মানে এর মাঝখানে যে ক্যারিওকাইনেসিসের ভিতরেও তো ধাপ আছে, তারপর হচ্ছে সাইটোকাইনেসিস এটার ভিতরেও ধাপ আছে, বাট এটার আগে একটা ধাপ সম্পন্ন হয় সেটার নাম হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস মানে কি? ইন্টারফেস মানে হচ্ছে বিশ্রাম দশা বলা হয়তো। মানে ধরো একটা সিম্পল জিনিস চিন্তা করো, ধরো একটা মেয়ে জন্ম হওয়ার পর সে তো কোনো এক সময় কি মা হবে, তাই না? এখন তুমি যদি বলো যে কি বলে জন্মের পর 6-7 মাস পর বা 2-3 বছর হওয়ার পর সে কেন মা হচ্ছে না বা তার পেটে বাচ্চা আসছে না, কথাটা কি কোনো লজিক্যাল কথা হয়েছে? মানে ইলজিক্যাল কথা না? ব্যাপারটা অনেকটা এরকম। কোষ বিভাজনের ক্ষেত্রেও আমরা কি বলি, একটা মাতৃকোষ থেকে মাতৃকোষের পর কি হয়, মাতৃকোষটা বিভাজিত হয় দুইটা অপত্য কোষে বা দুইটা ডটার সেলে পরিণত হয়, দুইটা মেয়ে কোষে পরিণত হয়। ওই দুইটা মেয়ে কোষ আবার নতুন যে দুইটা কোষের জন্ম দিবে, নতুন আর একটা কোষে তৈরি হবে, তখন ওর কি একটু প্রস্তুতি পর্যায়ে লাগবে না? সো ওই যে প্রস্তুতি পর্যায়টাকে এইটাকে ইন্টারফেস বলা হতো। মানে আগেকার দিনে যখন আসলে মাইক্রোস্কোপ এতটা উন্নত হয় না, তখন মানুষ কি ভাবতো যে একটা নতুন কোষ জন্ম হওয়ার পর ও আসলে অনেক সময় বিশ্রাম নেয়, বিশ্রাম নিয়ে তারপর নতুন একটা কোষে পরিণত হয় বা নতুন কোষের জন্ম দেয়। এই মাঝখানে যে দশাটা এটাকে বিশ্রাম দশা বলা হয়তো ইন্টারফেস, এবং এটাকে বলা হয়তো ইন্টারফেস। বাট যখন মাইক্রোস্কোপ উন্নত হইলো তখন আসলে মানুষ বুঝতে পারলো যে এটা আসলে ওর বিশ্রাম দশা না, ও কিছু না করে বসে থাকে না, আসলে প্রস্তুতি নেয়। এবং একটা কোষ বিভাজন পদ্ধতির যে একটা ধাপ আছে, এই ধাপগুলোর ভিতরে সবচাইতে বড় যে টাইমটা বা সবচাইতে ম্যাক্সিমাম যে টাইমটা থাকে সেটা হচ্ছে ইন্টারফেস দশা। এটা তো আমাদের বইতে নাই, জাস্ট বোঝানোর জন্য বললাম যে ধরো একটা মাতৃকোষ সেটা বিভাজিত হয় দুইটা কোষে পরিণত হলো, ওই দুইটা কোষ আবার যে নতুন কোষের জন্ম দিবে এই জন্য ওর কিছু প্রস্তুতি পর্যায়ের দরকার, এবং এই প্রস্তুতি পর্যায়টাকে বলা হয়ে থাকে ইন্টারফেস। আই হোপ এটা তোমরা বুঝছো। এরপর হচ্ছে ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন। সো ক্যারিওকাইনেসিসের কতগুলো ধাপ আছে বা নিউক্লিয়াসের বিভাজনে কতগুলো ধাপ আছে, সেই ধাপগুলোই মূলত আমরা করবো। যেটা হচ্ছে প্রোফেজ, যেটা বাংলা করলে দাঁড়ায় প্রাক পর্যায়, তারপর হচ্ছে প্রোমেটাফেজ বা প্রাক মধ্য পর্যায়, তারপর হচ্ছে মেটাফেজ মধ্য পর্যায়, তারপর হচ্ছে অ্যানাফেজ গতি পর্যায় এবং টেলোফেজ বা অন্ত পর্যায়, তারপর হচ্ছে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। এই যে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষটির এই অবস্থাকে বলা হয় থাকে ইন্টারফেস। আই হোপ ইন্টারফেস তোমরা বুঝছো। সো প্রথম হচ্ছে প্রোফেজ বা প্রাক পর্যায়। প্রোফেজ বা প্রাক পর্যায় মানে সবচেয়ে শুরুর যে পর্যায়টা। ইন্টারফেসের ব্যাপারে তোমাদের বইতে কিছু দেওয়া নেই, ইন্টারমিডিয়েটে আছে, সো এই জন্য কিছু বললাম না। এমনকি এসএসসি পর্যায়ে কিছু নাই, এসএসসি লেভেলে কিছু নাই। এরপর প্রথম ধাপ হচ্ছে প্রোফেজ। প্রোফেজের একটু অ্যানিমেশনটা খেয়াল করো, এখানে অ্যানিমেশনটা তো ভালোভাবে বোঝানো যাচ্ছে না, বাট একটু খেয়াল করো। দেখো এই যে নিউক্লিয় লাশ এটা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এবং নিউক্লিয়ার পর্দা এটাও কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। দেখ আস্তে আস্তে কিন্তু একটু একটু হালকা হয়ে যাচ্ছে। এরপর আর কি ঘটলো, দেখো এরপর কি ঘটলো, আরো একটা জিনিস কিন্তু ঘটছে। এই যে এরপর কিন্তু আরো একটা জিনিস ঘটছে, দেখো এখানে ক্রোমোসোম গুলো কিরকম ছিল এবং এই পর্যায়ে এসে ক্রোমোসোম গুলো কিরকম হয়ে গেল, মোটা হয়ে গেল না? বুঝছো? আই হোপ এটা তোমরা অ্যানিমেশনটা বুঝছো। আসো এখন কি আসলে ঘটে এটা একটু দেখি। এরকম ছিল তারপর এরকমই পরিণত হলো। এটা কিভাবে ঘটে সেটা একটু দেখার ট্রাই করি। প্রোফেজ একটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। প্রোফেজ মানে প্রথম মাইটোসিস কোষ বিভাজনের প্রথম যে পর্যায় সেটা হচ্ছে প্রোফেজ। প্রোফেজ হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের ভিতর সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ, সেটা হচ্ছে এই যে প্রোফেজ বা প্রাক পর্যায়। এইটা এখানে কি আসলে ঘটে, নিউক্লিয়াস আকারে বড় হয়, এরপর কি ঘটে, পানি বিয়োজনের ফলে নিউক্লিয়ার জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকা বাঁকা সুতার মতো অংশের সৃষ্টি, এগুলোকে ক্রোমোজোম বলে। মানে এই যে নিউক্লিয়াসের ভিতর, কোষের ভিতর তো পানি থাকে, তো এই নিউক্লিয়াসের ভিতর থেকে পানিটা বের হয়ে যায়, এবং এই যে ক্রোমোজোমের ভিতর থেকেও পানি বের হয়ে যায়। ক্রোমোজোমের ভিতর থেকে পানি বের হয়ে কি হয়, ধরো আমার ভিতর থেকে যত পানি আছে, পানিটা বের করার পর কি হবে, আমি তো এমনিতে শুকনো, তারপর আরো শুকিয়ে যাবে, একেবারে ক্যাঙ্গারুর মতো হয়ে যাবে, তাই না? সো নিউক্লিয়াসের ক্ষেত্রে ব্যাপারটা এরকম ঘটে বা ক্রোমোজোমের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম ঘটে। এটার ভিতর থেকে পানিটা যখন বের হয়ে যায় তখন এটা কি হয়, আরো সরু এবং চিকন হয়ে যায়, এবং এটা হচ্ছে স্প্রিং এর মতো প্যাঁচাই যায়। ধরো একটা সিম্পল জিনিস দেখায়, ধরো এই যে মাইক্রোফোনের তারটা নিয়ে এসে, এই ধরো মাইক্রোফোনের তারটা আমি এরকম রাখলাম,
এরকম এখানে রাখলাম। এটা হয়তো দূর থেকে এখন তুমি ভালোভাবে দেখতে পাচ্ছ, বা দূর থেকে হয়তো কোনো সময় তুমি ভালোভাবে দেখতে নাও পেতে পারো। এখন এইটা যদি আরো চিকন হয়, আরো চিকন হলে কি হবে, এরকম এক সময় এরকম পেঁচিয়ে যাবে, এরকম পেঁচিয়ে যাবে, এরকম পেঁচিয়ে যাবে, এরকম পেঁচিয়ে যাবে। দেখো এখন কিন্তু তুমি দূর থেকে দেখলে কি দেখবা, মোটা একটা তার দেখবা। তুমি কিন্তু দেখবা না এখানে অনেকগুলো তার আছে, পেঁচানো আছে, এটা কিন্তু দেখবা না। তুমি দেখবা কি মোটা একটা তার আছে, মোটা একটা তার আছে। এই ক্ষেত্রেও ক্রোমোজোমের ব্যাপারটা এরকম ঘটে যে এখান থেকে ক্রোমোজোম থেকে যেহেতু পানি বের হয়ে যায়, মানে পানি বিয়োজন ঘটে, পানি বের হলে কি হয়, ও আসলে সরু হয়ে যায়, চিকন হয়ে যায়। চিকন হওয়ার ফলে স্প্রিং মতো এরকম পেঁচায় যায়, পেঁচায় পেঁচায় মানে দূর থেকে দেখলে মনে হয় কি এটা আসলে মোটা একটা তারের মতো মনে হয় এটাকে। আই হোপ এতটুকু বুঝছো। এটা পানি বিয়োজনের ফলে নিউক্লিয়ার জালিকা, আরেকটা কি, পানি বিয়োজনের ফলে নিউক্লিয়ার জালিকা ভেঙে গিয়ে, এই যে নিউক্লিয়ার জালিকা ভেঙে গিয়ে মানে ক্রোমোজোমটা আসলে স্বাভাবিকভাবে মাইক্রোস্কোপ জগতে দেখা যায় না, বাট যখন কোষ বিভাজন ঘটে তখন হচ্ছে নিউক্লিয়ার জালিকাটা ভেঙে যায়। এই জালিকাটা ভেঙে যাওয়ার ফলে এই ক্রোমোজোমগুলোকে স্পষ্ট করে দেখানো শুরু করে, বা স্পষ্টভাবে দেখা যায়। এরপর প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি ভাবে বিভক্ত হয়, দুটি ক্রোমাটিড গঠন করে, এগুলোকে সেন্ট্রোমিয়ার নামে একটি বিন্দুতে যুক্ত থাকে। এইটাই একটু আগে যেটা দেখাইছিলাম ওইটাই। এই যে ক্রোমোজোমটা, আমার এখন পেনটা কাজ করছে না, কিভাবে দেখাবো। একটা ক্রোমোজোম ধরো, এটাই ধরো একটা সুতার মতো ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়, এই ক্রোমোজোমটা দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। এই যে এরপর প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি ভাবে দুভাগে বিভক্ত হয়, যে দুইটা ভাগে বিভক্ত হয়। প্রতিটা ভাগকে এক একটা করে ক্রোমোজোম বলা হয় থাকে, মানে ক্রোমাটিড বলা হয় থাকে, সরি, প্রতিটা ভাগকে এক একটা ক্রোমাটিড বলা হয়ে থাকে, এবং এরা দুইটা মাঝখানে যেই বিন্দুতে যুক্ত থাকে সেটাকে কি বলা হয়ে থাকে, সেটাকে বলা হয়ে থাকে সেন্ট্রোমিয়ার। আমি কিভাবে দেখাবো এটা, ওয়েট আমি দেখাই, ট্রাই করি এটা। ওয়েট আমি এটা দেখাবোই। ওকে, আই হোপ এখন দেখানো যাবে, আই হোপ এখন দেখানো যাবে। এই ধরো একটা ক্রোমোজোম, এই ধরো একটা ক্রোমোজোম, এই ধরো একটা ক্রোমোজোম, এই ধরো একটা ক্রোমোজোম, সুতার মতো ক্রোমোজোম। এখন এটা যদি দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়, এটা যদি দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় তখন কি হবে, দুইটা ভাগে ধরো বিভক্ত হয়ে গেল, দুইটা ভাগে ধরো বিভক্ত হয়ে গেল, তাহলে মাঝখান দিয়ে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল, দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল, এবং একটা জায়গায় একটু যুক্ত থাকে, মানে পুরোপুরি বিভক্ত হয় না, একটা জায়গায় একটু যুক্ত থাকে, তখন কি হবে দেখো, একটা জায়গায় যদি যুক্ত থাকে তখন এটার আকৃতিটা কিরকম হবে, তখন এটার আকৃতিটা কিরকম হবে, এই যে দেখো, তখন আকৃতিটা হবে এরকম, এই যে এরকম সিম্পল। একটা জায়গায় যুক্ত থাকবে, পেন কেন আসে না ভাই, এই পাশে যাওয়া লাগবে। তাহলে একটা ক্রোমোজোম দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়, লম্বালম্বি ভাবে দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। এই লম্বালম্বি ভাগগুলোকে কি বলা হয়ে থাকে, এক একটাকে ক্রোমাটিড বলা হয়ে থাকে, এবং সেন্ট্রোমিয়ার নামে একটা বিন্দুতে যুক্ত থাকে। যে বিন্দুতে যুক্ত থাকে এই বিন্দুটাকে বলা হয়ে থাকে সেন্ট্রোমিয়ার। আই হোপ এটা তোমরা বুঝছো। আচ্ছা, এরপর কি, প্রোফেজের পর কি, এরপর হচ্ছে প্রোমেটাফেজ। প্রোফেজের পরের ধাপের নাম হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ ধাপে কি হয়, এই ধাপটি হচ্ছে স্বল্পস্থায়ী, মানে একেবারে খুব কম সময় স্থায়ী হয়। আমি বারবার ভয় আছে, রেকর্ড করতেছি, হ্যাঁ রেকর্ড হইতেছে। তারপর হচ্ছে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়, মানে এই প্রোমেটাফেজ ধাপটায় নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস একেবারে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। এরপর কি ঘটে, এই যে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেল। তারপর হচ্ছে কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। ক্লাসের প্রথম দিকে বলছিলাম যে এই যে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি, মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির নামকরণ হয়েছে এই কোষ বিভাজন পদ্ধতিতে কোথাও তন্তু বা সুতার মতো কিছু তৈরি হয়। তো এই যে প্রোমেটাফেজ পর্যায়ে, কোষ বিভাজনের প্রোমেটাফেজ পর্যায়ে সুতার মতো, ভাই কি মুখ থেকে উঠে গেছে, সুতার মতো এই যে তন্তুগুলো বের হয়, মানে সুতার মতো যে তন্তুগুলা থাকে এগুলো তৈরি হয়। এই জন্য এই কোষ বিভাজন পদ্ধতির নাম হচ্ছে মাইটোসিস। তা পরি একটু কি লেখা আছে, কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে, এগুলো মাকু আকৃতি ধারণ করে, তাই একে স্পিন্ডল যন্ত্র বলা হয় থাকে। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বিষুবীয় অঞ্চল বলে। প্রাণীকোষের সেন্ট্রিওল দুটির চারদিক থেকে বিচ্ছুরিত রশ্মির মতো অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে এবং কোষের দুই মেরুর মানে দুই বিপরীত মেরুতে পৌঁছাতে স্পিন্ডল তন্তু গঠন করে। তন্তুগুলো পরস্পর যুক্ত হয় স্পিন্ডল যন্ত্র গঠন করে। আই হোপ কিছু বুঝো না, বুঝাইতেছি, লাইন বাই লাইন বুঝাইতেছি। আসো
রেড পেন্ডিং। কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত, কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। এই হচ্ছে উত্তর মেরু, একটা মেরু অঞ্চল, মানে একেবারে সাইডের যে অঞ্চল। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তু বা সুতার আবির্ভাব ঘটে। এই যে তন্তু বা সুতার আবির্ভাব ঘটে, সুতার, এগুলো মাকু আকৃতি ধারণ করে। আই ডোন্ট নো বইতে এত কঠিন করে জিনিসগুলো লেখা, যে মাকু আকৃতি মানে কি? মাকু আকৃতি মানে হচ্ছে মাঝখান দিয়ে একটু মোটা এবং দুই পাশ দিয়ে সরু, মাঝখান দিয়ে মোটা এবং দুই পাশ দিয়ে সরু, এটাকে মাকু বলা হয় থাকে, মাকু আকৃতি। ওই যে তাঁতিরা কাপড় বনে না, তাদের যে সুতার যে কুণ্ডুলিটা ওইটাকে বলা হয় থাকে মাকু। তো মাকু আকৃতি বা সুতার কুণ্ডুলির মতো ওইরকম আকৃতি ধারণ করে। একটা ছবিও ছিল বেবি, আচ্ছা যদি থাকে আমি দেখাই দেবো ছবিটা। মোটামুটি ছবি আছে, ছবি নাই, ছবি নাই। যাই হোক, মাকু আকৃতি ধারণ করে। এরপর কি বুঝলাম? একে স্পিন্ডল যন্ত্র বলা হয় থাকে। একে এই যন্ত্রটাকে, এই যে পুরোটাকে, এই জিনিসটাকে স্পিন্ডল যন্ত্র বলা হয় থাকে। এই যে সুতার মতো অংশ সহ এই যে পুরো স্ট্রাকচারটাকে, এটাকে স্পিন্ডল যন্ত্র বলা হয় থাকে। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বিষুবীয় অঞ্চল বলা হয় থাকে। স্পিন্ডল যন্ত্রের মাঝখানে, এই যে মাঝখানের যে অঞ্চল, এটাকে বিষুবীয় অঞ্চল বলা হয় থাকে। মাঝখানের যে অংশটা, এই অংশটাকে বিষুবীয় অঞ্চল বলে। প্রাণী কোষের সেন্টিওল দুটি, মানে এটা হচ্ছে উদ্ভিদ কোষের ছবি। প্রাণী কোষের ক্ষেত্রে সেন্টিওল দুটির চারদিক থেকে বিচ্ছুরিত, মানে এই যে সেন্টিওলটা এখানে থাকে। এখানে অ্যাস্টার রে, মানে রে মানে কি? রশ্মি, মানে আলোক রশ্মির মতো এরকম বিস্তৃত হয়। যে সেন্টিওল দুটির চারদিক থেকে বিচ্ছুরিত রশ্মির মতো অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে এবং কোষের দুই বিপরীত মেরুতে পৌঁছতে পৌঁছতে স্পিন্ডল যন্ত্র গঠন করে। তারা প্রাণী কোষের ছবিটা দেখে, এই যে এই যে প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়? দুই মেরু থেকে আলোক রশ্মির মতো এরকম অ্যাস্টার রে নিঃসৃত হয় না? হ্যাঁ, অ্যাস্টার রে নিঃসৃত হয়। তারপর এটা কি করে? দুই মেরু থেকে একসাথে গিয়ে মিলিত হয়। এটা হচ্ছে স্পিন্ডল তন্তু, বা স্পিন্ডল তন্তুগুলো একসাথে মিলিত হয়, স্পিন্ডল যন্ত্র গঠন করে। এটা তোমাদের বইয়ের ছবিটাই দেওয়া আছে। তো এবার বুঝলাম যে প্রোফেজ, প্রোমেটাফেজে কি হয়? এই ধাপটা স্বল্পস্থায়ী, নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়ার সম্পূর্ণরূপে বিলুপ্ত ঘটে এবং স্পিন্ডল যন্ত্রের তৈরি হয়। এই যে মেরু অঞ্চল, এইটাকে স্পিন্ডল যন্ত্রের মাঝখানের অঞ্চলটাকে মেরু অঞ্চল বলা হয় থাকে। মাঝখানের অঞ্চলটাকে বিষুবীয় অঞ্চল বলা হয় থাকে এবং দুই পাশের দুই অঞ্চলটাকে মেরু অঞ্চল বলা হয় থাকে। আই হোপ এতটুকু বুঝছো। প্রোফেজ, প্রোমেটাফেজ বুঝলাম। এরপর কি? এরপরের ধাপ হচ্ছে মেটাফেজ ধাপে কি ঘটে? ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকানো থাকে। ক্রোমোজোমগুলো কি হয়েছিল? দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল না? এরকম দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল না? কিন্তু মাঝখানে একটা জায়গায় আটকে ছিল। এই যে যদি ভেঙে যায় তাহলে কি হবে? দুইটা আলাদা হয়ে যাবে। তো এই ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল কোনটা? এই যে মাঝখানের যে অঞ্চলটা, এটাকে বিষুবীয় অঞ্চল বলে। এই বিষুবীয় অঞ্চলে আসে এবং এই যে তন্তুগুলো আছে, এই যে স্পিন্ডল তন্তু, এগুলোর সাথে সেন্ট্রোমিয়ার কোনটা? এই যে এই সেন্ট্রোমিয়ার দিয়ে আটকে থাকে। এরপর কি ঘটে? এ ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং মোটা থাকে। এই ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং মোটা দেখায়। এরপর হচ্ছে অ্যানাফেজ। আরো অনেক কিছু আছে ভাই, এই ধাপগুলোর ভিতর অনেক ডিটেলস আছে। আমি শুধুমাত্র ওইগুলো অ্যাড করছি যেগুলো তোমাদের বইতে আছে। এর চেয়ে বেশি যদি অ্যাড করি তোমাদের মাথা হাওলে যাবে। এমনিতেই তোমরা মনে রাখতে পারো না। এখন মনে থাকবে কেমন? সারাক্ষণ যদি ফোনে না, তো মনে যদি উল্টোপাল্টা জিনিস থাকে। অ্যানাফেজ ধাপে কি ঘটে? প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়। এখানে কি হয়েছিল? সেন্ট্রোমিয়ার এই যে সেন্ট্রোমিয়ার দিয়ে একসাথে যুক্ত ছিল। তো এই সেন্ট্রোমিয়ারটা যদি ভাগে বিভক্ত হয়ে যায়, দুই ভাগে বিভক্ত হয়, তখন কি হবে? এই ক্রোমোজোম দুইটা আলাদা হয়ে যাবে। এটাই বলছে যে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়, ফলে প্রত্যেক ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। ফলে প্রত্যেকটা ক্রোমাটিডে একটা করে সেন্ট্রোমিয়ার থাকে। এই যে প্রত্যেকটা নতুন ক্রোমোজোম বা ক্রোমাটিড তৈরি হলো, এটা প্রত্যেকটা একটা করে সেন্ট্রোমিয়ার থাকে। এরপর কি? ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলা হয় থাকে। অপত্য ক্রোমোজোম কি? অপত্য কোষ মানে কি? নতুন যে দুইটা কোষ তৈরি হলো সেটাকে অপত্য কোষ বলে। আবার নতুন যে দুইটা ক্রোমোজোম তৈরি হলো সেটাকে কি বলতে পারি আমরা? অপত্য ক্রোমোজোম বলতে পারি। এরপর কি? ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত তন্তুগুলো সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোম অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে। দেখো ক্রোমোজোমগুলো কিসের সাথে যুক্ত ছিল? এই যে সেন্ট্রোমিয়ার দিয়ে এই তন্তুগুলোর সাথে যুক্ত ছিল। এখন কি হয়? যখন তার আলাদা হয়ে গেল, এখন কি করবে? অর্ধেক এই উত্তর মেরুর দিকে, অর্ধেক দক্ষিণ মেরুর দিকে দৌড় শুরু করবে। যে লাগা দৌড়, আমরা এখন আলাদা হয়ে গেছি, আমরা এখন অনেক বড় লায়ক হয়ে গেছি, অনেক স্মার্ট হয়ে গেছি, এখন আমরা একা দৌড় দেওয়া শুরু করবো। তো এইভাবে ওরা দৌড় দেওয়া শুরু করে। এরপর কি? এই সময় ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালা VLJ অথবা I আকৃতি বিশিষ্ট হয়। এই সময় ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার মতো VLIJ হয়। এইটা কিভাবে? এটা তোমরা অনেকে বোঝো না। কি বলছিলাম? ক্রোমোজোমের একটা জায়গায় সেন্ট্রোমিয়ার থাকে।
তো সেন্ট্রোমিয়ারটার অবস্থান অনুযায়ী চলাচল মানে এই যে VLJ এগুলো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী নির্ধারিত হয়। দেখো প্রথমে কি থাকে, মাথায় কি থাকে, মাথায় থাকে সেন্ট্রোমিয়ার এবং ও হচ্ছে এই পিছনে এটা ক্রোমোজোম, পুরো ক্রোমোজোমটা ওর সাথে লেজের মতো থাকে। তো এখন যদি এই যে ক্রোমোজোমের মাথায় যদি সেন্ট্রোমিয়ারটা থাকে তখন কি হয়, এটাকে কিসের মতো দেখায়, আই এর মতো দেখায় না। ধরো এইটা যদি ধরো এটা যদি মানে নমনীয় হয়, এটার মাঝখানে যদি মাঝখানে না তো মাথায় যদি সেন্ট্রোমিয়ারটা থাকে, ও যদি উপরে যেতে চায়, এদিকে যেতে চায়, ওদিকে যেতে চায়, সেক্ষেত্রে কি ঘটবে, মানে সেটাকে কিসের মতো দেখাবে, আই এর মতো। এখন দেখো সেন্ট্রোমিয়ারটা যদি এইখানে মাঝখানে থাকে, সেন্ট্রোমিয়ারটা যদি মাঝখানে থাকে এবং ও যদি দৌড় দিতে চায় তখন কি ঘটবে, ক্রোমোসোমের দুই অংশ মানে মাঝখানে থাকলে কি হবে, এখানে থাকলে কি হবে, এই যে দুই পাশের দুই অংশ এরকম থাকবে, এই এরকম দেখাবে না, ওদিকে তো যাচ্ছে। এই দেখো কি বলছিলাম যে দুই ভাগে বিভক্ত হওয়ার পর অর্ধেক অংশ ওই দিকে, অর্ধেক অংশ নিচের দিকে যাবে। এখন দেখো সেন্ট্রোমিয়ারের অবস্থানটা, একটা ক্রোমোজোমের ভিতরে সেন্ট্রোমিয়ারের অবস্থানটা যদি মাঝখানে হয়, একেবারে মাঝখানে হয়, তখন কি হবে, মানে চলাচলের সময় কি রকম দেখাবে, এইরকম আকৃতি দেখাবে না, দুই পাশে এরকম ঝুলতেছে এরকম দেখাবে না। তো এটা কি কিসের মতো দেখে, উল্টা ভি এর মতো দেখায় না, এটা কি ভি এর মতো দেখায় না, এটা হচ্ছে ভি এবং আই আকৃতি পায় না। এরপর কি, এরপর হচ্ছে এল এবং জে আকৃতি, এল এবং জে আকৃতিও সেম। এখন দেখো এই যে ক্রোমোজোমটা সেন্ট্রোমিয়ারটা যদি একটু এখানে ধরো, এই যে এখানে হচ্ছে এই একটু এখানে থাকে তখন কি হবে, একটু এখানে থাকলে কি হবে, এই যে সরি এই যে এই ধরো সেন্ট্রোমিয়ারটা এইটা একটু এখানে আর এইটা পুরোটা এরকম আর পিছনে, সো এইটা কোন একটা কিসের মতো দেখে, এটা কোন একটা জে এর মতো দেখে। এখন দেখো এটা যদি আরেকটু এখানে থাকে, এই মাঝখানে ধরো মাঝখানের অর্ধেক এখানে, তখন কিসের মতো দেখাবে, তখন কিন্তু এল এর মতো দেখাবে অনেকটা, তখন কিন্তু অনেকটা এল এর মতো দেখাবে। এইটাই বুঝেছে এখানে যে অ্যানাফেজ ধাপে ক্রোমাটিড গুলো আলাদা হয় এবং ওই যে এইদিকে দৌড় শুরু করে এবং এই যে দৌড়ের সময় এই যে সেন্ট্রোমিয়ারের অবস্থানটার উপর ভিত্তি করে এটাকে বিভিন্ন নামকরণ করা হয়, VLJ এই আকৃতি বিশিষ্ট হয় বা এই আকৃতি বিশিষ্ট বলা হয় থাকে। এরপর কি ঘটে, এরপর হচ্ছে টেলোফেজ। অপত্য ক্রোমোজোম গুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়, মানে অপত্য ক্রোমোজোম নতুন যে ক্রোমোজোম গুলো তৈরি হলো এগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়। এরপর উভয় মেরু ক্রোমোজোম গুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসের পূর্ণ আবির্ভাব ঘটে। টেলোফেজ পর্যায়ে কি ঘটে আসলে, এই যে প্রথম যে ধাপটা প্রোফেজ ধাপে যেটা করছিল সেটার বিপরীতটা ঘটে। প্রোফেজ ধাপে কি হয়েছিল, নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস বিলুপ্ত হয়েছিল এবং টেলোফেজ ধাপে কি করবে, এইটার বিপরীত কাজটা করবে, মানে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা এই দুইটার বিলুপ্তি ঘটছিল, এখানে হচ্ছে নতুন করে তৈরি হবে। সো দুই জায়গায় এই যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা দুইটার আবির্ভাব ঘটে, পুনরায় আবির্ভাব ঘটে এবং প্রাণীকোষে উভয় মেরুতে একটি করে সেন্টিওল সৃষ্টি হয়, মানে এই মেরুতে একটা, এই মেরুতে একটা, উভয় মেরুতে একটা করে সেন্টিওল তৈরি হয়। তার মানে কি হলো, নিউক্লিয়াস আছে, সেন্টিওল আছে, মানে ক্রোমোজোম আছে, নিউক্লিওলাস আছে, নিউক্লিয়ার পর্দা আছে, মানে ওভারঅল একটা নিউক্লিয়াস আছে, সেন্টিওল আছে, তার মানে নতুন দুইটা কোষ তৈরি হওয়ার মতো জিনিসপত্র তৈরি হয়ে গেছে। এই অবস্থায় ক্রোমোজোমগুলো সরু লম্বা আকার ধারণ করে এবং পরস্পর জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। এভাবে কোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হয়, মানে নতুন দুইটা নিউক্লিয়াস তৈরি হয়। এরপর কি ঘটে, এরপর হচ্ছে এই যে মাঝখান দিয়ে সাইটোপ্লাজমটা মাঝখান দিয়ে আলাদা হয়, সাইটোপ্লাজমটা আলাদা হয়, দুইটা আলাদা কোষে পরিণত হয়, এটাকে কি বলা হয় থাকে, সাইটোকাইনেসিস, মানে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে, এজন্য এটাকে বলা হয় থাকে সাইটোকাইনেসিস। ওর ভিডিও কিছু হচ্ছে, ভিডিও হচ্ছে, হ্যাঁ। বইতে কি লেখা আছে যে নিউক্লিয়াস বিভাজনের শেষ হওয়ার পর, মানে নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথেই সাইটোকাইনেসিস শুরু হয়, মানে নিউক্লিয়াসের বিভাজন যখন শেষ হয়, এতক্ষণ যেটা বললাম সেটা কি ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন। তো ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজনের পরপরই কি সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। আসলে এরকম বলা হইলো ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন চলতে থাকে, ওই অবস্থায় মানে ওই শেষের দিকেই আসলে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয়। নিউক্লিয়াসের বিভাজনের শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিস শুরু হয়। প্রকৃতপক্ষে টেলোফেজ দশাতেই সাইটোকাইনেসিস শুরু হয়। টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয় কোষ প্লেট গঠন করে। যে শেষ ধাপে, সর্বশেষ ধাপে এক্ষেত্রে কি হয়, এই যে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো এখানে একসাথে জমা হয় এবং এরা একসাথে জমা হয়, একসময় হচ্ছে কোষ প্লেট গঠন করে। কোষ প্লেট গঠন করে দুইটা কোষ আলাদা হয়ে যায়। যে কোষ প্লেট পরিবর্তিত হয় কোষ প্রাচীর গঠন করে। দেখো এখানে হচ্ছে প্রথমে কি হলো, এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো তৈরি হলো, তারপর কি করলো, আস্তে আস্তে এরা একসাথে কোষ প্লেট গঠন করলো, কোষ প্লেট গঠন করে এবং এরা এক সময় কি তৈরি হলো, কোষ প্রাচীর পরিণত হলো। এবং এখানে দেখো মাঝখানে যদি প্রাচীর তৈরি হয় তার মানে দুইটা আলাদা নতুন কোষ তৈরি হয়ে যাবে। আই হোপ সাইটোকাইনেসিস এর ব্যাপারটা তোমরা বুঝছো। তো বুঝলাম মাইটোসিস কোষ বিভাজন কি, মাইটোসিস কোষ বিভাজন এভাবে ঘটে থাকে। এরপর কি
ও আচ্ছা, তারপর সাইটোকাইনেসিসের আর কিছু কথা লেখা আছে যে প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথে কোষের মাঝামাঝি অংশের কোষ পর্দার উভয় পাশ থেকে দুটি খাস সৃষ্টি হয়। এই যে কোষ পর্যায় সাইটোকাইনেসিস শেষ হওয়ার সাথে সাথে কি হয়, এই যে এইখানে কোষ পর্দার উভয় এই জায়গায় থেকে দুইটা খাস সৃষ্টি হয়। এই খাস ক্রমশ ভিতরের দিকে গিয়ে নিরীক্ষীয় তল বরাবর বিস্তৃত এবং মিলিত হয়, দুটি অপত্য কোষ সৃষ্টি করে। তাহলে আমরা জানতে পারলাম উদ্ভিদ কোষের কোষ প্লেট গঠিত হয়, মানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্লেট গঠিত এবং প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ বা ফারোরিং পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি ঘটে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটু আগে দেখছি উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি ঘটে, এই যে কই গেল উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই যে এন্ডোপ্লাজম জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো গঠিত হয়, মানে একসাথে জমা হয়, তারপর হচ্ছে কোষ প্লেট, তারপর শেষ পর্যন্ত এরা পরিবর্তিত হয় কোষ প্রাচীর গঠন করে। এইভাবে উদ্ভিদের ক্ষেত্রে হয়। আর প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়, এই যে মাঝখান দিয়ে সরু এবং সরু হইতে থাকে একসময় দুইটা ভাঁজ একত্রে ঢুকে গিয়ে দুইটা আলাদা কোষে পরিণত হয়। আই হোপ এটা বুঝছো। এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। এখন একটু রেস্ট, তোমরা হয়তো ভিডিওটা একসাথে দেখবা, বাট আমি একটু রেস্ট নিব। এরপরে যে কোষ বিভাজন সেটা হচ্ছে সর্বশেষ কোষ বিভাজন পদ্ধতি, মিওসিস কোষ বিভাজন পদ্ধতি। প্রথমে কি বললাম, অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি, যেটা হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীতে ঘটে থাকে, যেটা হচ্ছে খুবই সাধারণ একটা পদ্ধতি। তারপর হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি, যেটা হচ্ছে আমাদের মতো উন্নত শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীতে বা মানুষ, তারপর চারপাশে যা দেখি তার ম্যাক্সিমাম হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধি পেয়ে থাকে, মানে বৃদ্ধির জন্য, বড় হওয়ার জন্য মাইটোসিস কোষ বিভাজন দরকার। এরপর সর্বশেষ যে কোষ বিভাজন সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন, যেটা দরকার মানুষের বংশবৃদ্ধির জন্য, মানুষের না যে কোনো প্রাণীর বংশবৃদ্ধির জন্য যে কোষ বিভাজন পদ্ধতিটা দরকার সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন পদ্ধতি। মিওসিস কোষ বিভাজন পদ্ধতি এটা আবিষ্কার করেন স্টার্সবার্গার বা স্টার্সবুর্গার নামে একজন বিজ্ঞানী। এটা আমাদের বইতে নেই, এটা ইম্পর্টেন্ট না, জাস্ট বোঝার জন্য বললাম। আচ্ছা, আমরা কালটা এ ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলো ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। এইটা বুঝে, ধরো এই একটা কোষ আছে, এই কোষটায় নিউক্লিয়াস আছে একটা, তো একবার যদি বিভাজিত হয়, একবার বিভাজিত হওয়ার পর কি ঘটবে, দুইটা নিউক্লিয়াসে পরিণত হবে, দুইটা নিউক্লিয়াসে পরিণত হবে, দুইটা নিউক্লিয়াসে পরিণত হবে। এ ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হয়, মানে মাতৃকোষের নিউক্লিয়াসটা পরপর দুবার বিভাজিত হয়, মানে পরপর যদি দুইবার বিভাজিত হয় তাহলে এক্ষেত্রে কি ঘটলো, একটা থেকে দুইটা হলো, দুইটা থেকে কি হবে, চারটা নিউক্লিয়াসে পরিণত হবে, চারটা নিউক্লিয়াসে পরিণত হবে। বাট ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একটা। ধরো এইখানে 10টা ক্রোমোজোম আছে, 10টা ক্রোমোজোম আছে, মাতৃকোষে 10টা ক্রোমোজোম আছে। বাট কি ঘটবে, ক্রোমোজোমের বিভাজন ঘটবে মাত্র একবার, মানে ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হবে। তার মানে এক্ষেত্রে যদি 10টা থেকে, মানে প্রথমবার যদি ধরি একবার বিভাজিত হলো, 10টা থেকে বিভাজিত হয়, এখানে 10 হলো, এখানে 10 হলো। বাট দ্বিতীয়বার কিন্তু নিউক্লিয়াসের বিভাজন ঘটছে, বাট এখানে বলেই দেওয়া আছে যে ক্রোমোজোমের বিভাজন আর ঘটবে না। তার মানে এখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা কমে যাবে, কারণ কি, আর বিভাজন ঘটে নাই, আর বিভাজন ঘটে নাই, 10টাই ছিল, তো দুই জায়গায় ভাগ হয়ে গেল। আই হোপ তোমরা বুঝছো এটা। এই যে ফলে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, এই বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এ ধরনের বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়ে থাকে। মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি যখন বলছিলাম একটু আগে, তখন কি বলছিলাম যে এই ধরনের বিভাজনকে সমীকরণিক বা ইকুয়েশনাল বিভাজন বলা হয়ে থাকে। বাট এই যে মিওসিস কোষ বিভাজন, এটাকে হ্রাসমূলক বিভাজন বলা হয়ে থাকে। মাইটোসিস কোষ বিভাজনে যে কয়টা ক্রোমোজোম ছিল, মানে মাতৃকোষে প্রথম যে কোষটা ছিল ওই কোষে যেই কয়টা ক্রোমোজোম ছিল, অপত্য যে দুইটা কোষ তৈরি হলো ওই কোষেও ক্রোমোজোম সংখ্যা সমান ছিল। বাট এই যে মিওসিস কোষ বিভাজনে এক্ষেত্রে মাতৃকোষে যে ক্রোমোজোম সংখ্যা ছিল, অপত্য যে কোষগুলো তৈরি হবে, যে 4টা কোষ তৈরি হবে, তাতে ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে না। ধরো মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা যদি 20টা থাকে, অপত্য কোষে ওই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, 10টা হয়ে যাবে। মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা যদি 50টা থাকে, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, মানে 25 হয়ে যাবে। এটাই বুঝাইছে। এরপর কি আছে, জনন কোষ উৎপন্নের সময় মিওসিস কোষ বিভাজন ঘটে। জনন মাতৃকোষ থেকে পুং এবং স্ত্রী গ্যামেট উৎপন্নের সময় এই ধরনের কোষ বিভাজন ঘটে। জননের মাধ্যমে তো আমরা তৈরি, ধরো আমরা মানুষের উদাহরণ দিলাম না, মানুষের উদাহরণ দিলে তোমাদের জন্য একটা কেমন হয়ে যাবে না, বাট তোমরা সবকিছু বোঝো, আই নো, আমি জানি তোমরা সবকিছুই বোঝো, বাট অফিসিয়ালি তো কিছু বলা যায় না। ধরো ফুলের উদাহরণ দিলাম, ফুলের ক্ষেত্রে কি হয়, পরাগায়ন ঘটে। তো স্ত্রী ফুল এবং পুরুষ ফুল থেকে পরাগরেণু এসে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে এখানে পড়ে, তারপর ওইখান থেকে ওরা জাইগোট গঠন করে, এরপর একটা ফলে পরিণত হয়। মানুষের ক্ষেত্রেও সেম, দুই জায়গা থেকে, স্ত্রী দেহ থেকে এবং পুরুষ দেহ থেকে, মানে স্ত্রী দেহের ভিতর, ডিম্বাশয়ের ভিতর একসাথে দুইটা কোষ মিলিত হয়ে জাইগোট গঠন করে এবং ওটার মাধ্যমে আসলে বড় মানুষে পরিণত হয়, বা ভ্রূণ তৈরি হয়, ভ্রূণ থেকে আস্তে আস্তে কোষ বিভাজনের মাধ্যমে মানুষে পরিণত হয়। বাট ওই যে ভ্রূণটা তৈরি হলো, জাইগোটটা তৈরি হলো, মানে স্ত্রী দেহ থেকে একটা কোষ আসলে এবং
পুরুষ দেহ থেকে একটা কোষ আসলো, ওই যে কোষ দুইটা মিলিত হইলো, ওইখানে কিন্তু মিওসিসের খেলা আছে। ওইটা পরে বুঝাইতেছি, বাট মিওসিস কাজে লাগে ওই জায়গায়, কিভাবে কাজে লাগে সেটা বুঝাইতেছি। আই হোপ এটা বুঝছো মিওসিস কোষ বিভাজন কোথায় কাজে লাগে। এরপর কি আছে, মিওসিস এবং মিওসাইট, এই যে অনেক সময় এই দুইটা ওয়ার্ডের মধ্যে তোমার ভিতরে মানে এই দুইটা ওয়ার্ড নিয়ে তোমাদের ভিতরে অনেক সময় কনফিউশন ক্রিয়েট হয়, এই জন্য এই দুইটা ওয়ার্ড ক্লিয়ার করি। মিওসিস হচ্ছে কোষ বিভাজনের একটা পদ্ধতি, মানে এক ধরনের কোষ বিভাজন, আর মিওসাইট হচ্ছে এক ধরনের কোষ। এ ধরনের কোষ মানে মিওসাইট, মিওসাইট হচ্ছে কোষ, সাইট মানে হচ্ছে কোষ বোঝানো হয় থাকে। তো মিওসিস, মিও এবং সাইট, মিও মানে হচ্ছে এম ফর মিও এবং এম ফর মাদার, মানে মাদার সেলকে বোঝানো হয়ে থাকে। মিওসাইট দিয়ে মাদার সেলকে বোঝানো হয়ে থাকে, মা কোষ বা মাতৃকোষকে বোঝানো হয়ে থাকে। এটাই এই কোষগুলো প্রজননে বা জননে অংশ নেয়, জন্য এদেরকে পূর্ণ নাম জনন মাতৃকোষ। এটা বেশি ইম্পর্টেন্ট, এমনিতে অ্যাড করছি। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড এই জিনিসটা কি আসলে? হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড এটা বোঝার জন্য আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে মানুষের দেহের কথা। মানুষের দেহে আসলে 46টা ক্রোমোজোম আছে। মানুষের দেহে টোটাল 46টা ক্রোমোজোম না, মানুষের দেহে যে কোষগুলো আছে ওই কোষে একটা কোষে আসলে 46টা ক্রোমোজোম থাকে। মানুষের দেহের কোষের ভিতরে 46টা ক্রোমোজোম থাকে। এই 46টা ক্রোমোজোমের মধ্যে 23টা আসে বাবার দেহ থেকে, আবার 23টা আসে মায়ের দেহ থেকে। 23টা আসে বাবার দেহ থেকে এবং 23টা আসে মায়ের দেহ থেকে। এরপর কি 23টি ক্রোমোজোমের একটা সেটকে এক সেট ক্রোমোজোম বলা হয় থাকে। 23টা ক্রোমোজোমের একটা সেটকে এক সেট বা এন বা হ্যাপ্লয়েড বলা হয় থাকে। 23টা ক্রোমোজোমের একটা সেটকে এক সেট এন বা হ্যাপ্লয়েড বলা হয় থাকে। এটা মাথার ভিতর ঢুকাই না। মানুষের দেহে টোটাল কয়টা ক্রোমোজোম থাকে, বা মানুষের দেহ কোষে, দেহের কোষের ভিতর টোটাল কয়টা ক্রোমোজোম থাকে? 46টা ক্রোমোজোম থাকে। এবং এই যে 46টা ক্রোমোজোমের ভিতর 23টা আসে বাবার দেহ থেকে, 23টা আসে মায়ের দেহ থেকে। সো এই 23টা ক্রোমোজোমকে এক সেট ক্রোমোজোম বা হ্যাপ্লয়েড বলা হয়ে থাকে। এবং হ্যাপ্লয়েড কি? হ্যাপ্লয়েড, হ্যাপ্লাস মানে হ্যাপ্লাস শব্দের অর্থ হচ্ছে সিঙ্গেল, আমার মতো সিঙ্গেল। হ্যাপ্লয়েড মানে হচ্ছে শব্দটা আসছে হ্যাপ্লাস থেকে, যার অর্থ হচ্ছে সিঙ্গেল। তাহলে হ্যাপ্লয়েড ক্রোমোজোম মানে হচ্ছে সিঙ্গেল সেট ক্রোমোজোম, এক সেট ক্রোমোজোম। এখানে যদি 46টা ক্রোমোজোম, তাহলে কয় সেট ক্রোমোজোম? 2 সেট ক্রোমোজোম, মানে ওইটা হচ্ছে ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডের কথাটা আসলে আশা করি বুঝছো, যে 46টা ক্রোমোজোমকে 2 সেট বা 2n বা ডিপ্লয়েড ক্রোমোজোম বলা হয়ে থাকে। ডিপ্লয়েড মানে হচ্ছে 2, বা ডিপ প্লাস শব্দ থেকে আসছে বা ডবল থেকে, ডিপ্লয়েড মানে হচ্ছে 2 সেট ক্রোমোজোম। মানে মানুষের দেহে আসলে 2 সেট ক্রোমোজোম থাকে, একজন আসলে বাবার দেহ থেকে, একজন আসে মায়ের দেহ থেকে। আচ্ছা, এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা। তো মায়ের দেহ থেকে একটা কোষ এবং বাবার দেহ থেকে একটা কোষ একত্রে মিলিত হয়। মানে মানুষের দেহে আমরা কিভাবে জন্ম হয়? জাস্ট সিম্পল দুইটা কোষ থেকে। কিন্তু মায়ের দেহ থেকে একটা কোষ আসে, বাবার দেহ থেকে একটা কোষ আসে, এটা থেকে একটা পরিপূর্ণ মানুষের জন্ম হয়। এখন দেখো, আমাদের দেহের, ধরো আমার বাবার কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো কিভাবে আসে? ওই কোষের মাধ্যমে আসে। আমার দাদার কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হয়তো আমার ভিতরে আছে, সেটা কিভাবে আসে? ওই একটা কোষের মাধ্যমে। আবার আমার নানার হয়তো কিছু বৈশিষ্ট্য ছিল, সেগুলো আমার ভিতর কিভাবে আসলো? ওই একটা কোষের ভিতর। এখন দেখো, এই কোষ দুটো ধরো মিলিত হলো, এইটা মায়ের দেহ থেকে আসলো, ধরো এটা বাবার দেহ থেকে আসলো। এখন এইখানে যদি ধরো একটা কোষের ভিতর, মানুষের দেহে একটা কোষে কয়টা ক্রোমোজোম থাকে? 46টা ক্রোমোজোম থাকে। আমি ভালো করে বুঝি, 46টা ক্রোমোজোম থাকে, 46 46টা ক্রোমোজোম থাকে। এবং বাবার দেহে কয়টা ক্রোমোজোম থাকে? 46টা ক্রোমোজোম থাকে। এখন তো দুইটা কোষ যদি একত্রে মিলিত হয়, মিলিত হওয়ার পর নতুন কোষের ক্রোমোজোম সংখ্যা কয়টা হবে? 46 2 গুণ কত? 46 গুণ 2 গুণ কত? 80 96 96টা। তো নতুন যে কোষটা তৈরি হবে তাতে 96 না 92 সরি 92 তো হ্যাঁ 92 সংখ্যক ক্রোমোজোম তৈরি হবে। মানে এই যে নতুন যে কোষটা তৈরি হবে, বাবার দেহ থেকে একটা যে কোষ আসলো এবং মায়ের দেহ থেকে যে কোষটা আসলো, ওই দুইটা মিলিত হয়ে যে নতুন কোষটা তৈরি হলো, সেখানে কত? 92 বা 92টা ক্রোমোজোম থাকবে। তাহলে আমাদের বৈশিষ্ট্য কি থাকবে ভাই? কিছু উল্টাপাল্টা হয়ে যাবে না সবকিছু। এই জন্যই মিওসিস কোষ বিভাজন দরকার। মিওসিস কোষ বিভাজনে কি বলছিলাম? একটা কোষ বিভাজিত হয়ে 4টা কোষ তৈরি করে, এবং 4টা কোষে কি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তা মানুষের দেহে কয়টা ক্রোমোজোম থাকে? মানুষের দেহে 46টা ক্রোমোজোম থাকে। 46টা ক্রোমোজোম থাকে। তো 46টা ক্রোমোজোম, নতুন যে 4টা কোষের ক্রোমোজোম, মানে 4টা কোষ তৈরি হলো, ওইখানে ক্রোমোজোম সংখ্যা কয়টা থাকবে? ওই 46টার অর্ধেক থাকবে। তার মানে প্রত্যেক হচ্ছে 23টা ক্রোমোজোম থাকবে। 23। আবার বাবার দেহের ক্ষেত্রেও এরকম ঘটবে। বাবার দেহে একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হবে, 4টা কোষে প্রত্যেকটা হচ্ছে 23টা করে ক্রোমোজোম থাকবে। তো এখন দেখো, এইখান থেকে 23টা ক্রোমোজোমের একটা কোষ এবং এইখান থেকে 23টা ক্রোমোজোমের একটা কোষ, এরা যদি একত্রে মিলিত হয় তখন কত
ক্রোমোজোমের কোষ তৈরি হবে, 46টা ক্রোমোজোমের কোষ তৈরি হবে। তার মানে মানুষের নর্মাল দেহের মতো। আশা করি বুঝছো এটা। এরপরে যদি না বোঝো ভাই কিছু করার নেই। আই হোপ মিওসিস কোষ বিভাজন পদ্ধতিটা বুঝছো। মিওসিস কোষ বিভাজনটা কেন দরকার, মানে মানুষের দেহে নরমালি 46টা ক্রোমোজোম থাকে। এখন বাবার দেহ থেকে যদি 46টা ক্রোমোজোম আসে, মায়ের দেহ থেকে যদি 46টা ক্রোমোজোম আসে, তো তারা যখন একত্রে মিলিত হয়ে জাইগোট গঠন করবে তখন সেখানে ক্রোমোজোম সংখ্যা বেশি হয়ে যাবে। তার মানে মানুষের বৈশিষ্ট্য থাকবে না, হয়তো আমার 10টা পা হয়ে গেল বা 20টা পা হাত পা হয়ে গেল, এরকম করে মানে মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যই থাকবে না। এই জন্য হচ্ছে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাওয়ানো হয়, মানে কমানো হয়। কমায় তারপর ওই দুইটা একসাথে মিলিত হয় আমরা মানুষ তৈরি। দেখো আল্লাহ কত সুন্দর সৃষ্টি, মানে কত সুন্দরভাবে প্ল্যান করা আল্লাহ তুমি। আচ্ছা, হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডের কাহিনী বুঝলাম। এই যে জনন মাতৃকোষ, জনন মাতৃকোষের ক্ষেত্রে কি হয়, প্রথমে মিওসিস কোষ বিভাজন ঘটে। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে দেখো প্রথমে কি ছিল, 2 সেট 46টা, 46 মানে কি 2 সেট বা 2 জোড়া করে ক্রোমোজোম, 2 মানে 1 সেট 46টা মানে হচ্ছে 2 সেট ক্রোমোজোম, মানে 1 জোড়া 2টা করে ক্রোমোজোম ছিল। সো এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, 2n দিয়ে প্রকাশ করি। আর ধরো আমি কোথায় গেলাম বুঝাই, এই যে 46টা ক্রোমোজোম, 46টা ক্রোমোজোম 23টা ক্রোমোজোমকে এক সেট ক্রোমোজোম বলা হয় থাকে। এই এক সেটকে বলা হয় থাকে হ্যাপ্লয়েড, এবং 2 সেট যেটা 2 সেটকে বলা হয় থাকে ডিপ্লয়েড বা 2n। এখন দেখো প্রথমে ধরো বাবার দেহ বা মায়ের দেহ, পুরুষ দেহ স্ত্রী দেহ, পুরুষ দেহের জনন মাতৃকোষে এখানে 2n মানে স্বাভাবিক যে কোষ সেটা 2n বা ডিপ্লয়েড কোষ ছিল। তারপর মিওসিস বিভাজনের ফলে কি হয়, যে নতুন কোষ তৈরি হয় সেখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, মানে n এ পরিণত হবে। এখানে পুরুষ বা স্ত্রী দেহ, অন্য একটা পুরুষ বা স্ত্রী দেহ এক্ষেত্রে সেম, তো n এ পরিণত হয়। এবং নিষেকের ফলে যখন দুইটা একসাথে মিলিত হয়, কোষ দুইটা মিলিত হয়, স্ত্রী বা পুরুষ দেহের কোষ দুইটা যখন একসাথে মিলিত হয় উদ্ভিদের ক্ষেত্রে পরাগায়নের মাধ্যমে। তো যখন ধরো পরাগায়নের কথাই বললাম, পরাগায়নের মাধ্যমে একত্রে যখন মিলিত হয় তখন তারা জাইগোট গঠন করে, তখন কিন্তু 2n এ পরিণত হয়। ধরো কোনো কারণে, ধরো এখানে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন ঘটলো, তাহলে 2n থেকে কি হলো, 2n এ পরিণত হলো, 2n থেকে এখানে 2n এ পরিণত হবে। এবং এরা যখন একসাথে নিষেকের মাধ্যমে মিলিত হবে তখন কিন্তু 4n এ পরিণত হবে। তখন কিন্তু আর স্বাভাবিকভাবে পারফর্ম করতে পারবে না, মানে স্বাভাবিকভাবে সার্ভাইভ করবে না। জীব দেহ ধরো আমাদের 10টা পা তৈরি হলো, 20টা মাথা তৈরি হলো, এই অবস্থা হবে। এখানে খুব সুন্দর একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে। ধরো একটা কোষ জনন মাতৃকোষ, জনন কোষে সাধারণত এই বিভাজনটা ঘটে থাকে। মিওসিস কোষ বিভাজনটা উদ্ভিদ ও প্রাণীর জনন কোষে ঘটে থাকে। তো এই ধরো একটা স্বাভাবিক কোষ আছে এরকম, এই কোষটা প্রথম বিভাজনটা ঘটবে, এটা কিরকম থাকবে, মানে এটার ক্রোমোজোম সংখ্যা কত, 46টা ক্রোমোজোম থাকবে, মানে 2n। 46টা ক্রোমোজোমকে কি বলি, 2 সেট ক্রোমোজোম বা ডিপ্লয়েড বা 2n বলি। এই যে 46টা ক্রোমোজোমের একটা সেট, এটাকে 2n বা 2 সেট ক্রোমোজোম যেটাকে বলা হয় থাকে। সো 2n এটা বিভাজিত হয় মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে, বিভাজিত হয় n এ পরিণত হয়। মানে কি মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে কি ঘটে, মানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটে, তার মানে 2n থেকে n এ পরিণত হয়। এরপর হচ্ছে দ্বিতীয়বার যে বিভাজনটা ঘটবে, দ্বিতীয়বার বিভাজনটা হচ্ছে মাইটোসিসের মতোই বিভাজন করবে, মানে সমান সংখ্যক ক্রোমোজোম তৈরি হবে, তার মানে n থেকে আবার n এ পরিণত হইলো। তো এখন দেখো এই যে জনন মাতৃকোষ, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কয়টা ছিল, 2n ছিল, 2n ছিল বা 46 46টা ছিল বা 2 সেট ছিল। এবং নতুন যে কোষগুলো তৈরি হলো এগুলো কি হচ্ছে n n n n n n n, মানে কি n n, এটা হচ্ছে হ্যাপ্লয়েডে পরিণত হলো। এখানে ডিপ্লয়েড, এখানে হ্যাপ্লয়েড, মানে এখানে হচ্ছে 23, এখানে হচ্ছে 23টা করে ক্রোমোজোম তৈরি হলো। 46 থেকে 23 মানে অর্ধেক হয়ে গেল। আই হোপ এটা তোমরা বুঝছো। এরপর কি, এরপর হচ্ছে আমি যেগুলো বলছি এগুলো লেখা আছে যে বৃদ্ধি এবং অযৌনজনের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য, আর হচ্ছে যৌন জননে পুং এবং স্ত্রী জনন কোষের মিলনের জন্য আছে মিওসিস কোষ বিভাজন অপরিহার্য। তারপর হচ্ছে যদি জনন কোষগুলো ক্রোমোজোম সংখ্যা দেহকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থেকে যায় তাহলে জাইগোট কোষে জীবটির দেহকোষের ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। একটু যেটা বলছি যে প্রবলেম কি হইতো। তারপর হচ্ছে এই জায়গায় যেগুলো বললাম ওগুলো লেখা আছে। এরপর হচ্ছে মিওসিস কোথায় ঘটে, মিওসিস কোষ বিভাজন প্রধানত জীবের জনন কোষে বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে থাকে। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে পরাগধানী এবং ডিম্বকের মধ্যে, এবং উন্নত প্রাণীদেহ বা মানুষ বা অন্য যে কোনো প্রাণীদের ক্ষেত্রে শুক্রাশয় এবং ডিম্বাশয়ের মধ্যে এ ধরনের কোষ বিভাজন ঘটে থাকে বা মিওসিস কোষ বিভাজন ঘটে থাকে। এরপর মিওসিসের কিছু বৈশিষ্ট্য লেখা আছে যে ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে এবং হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস ঘটে।
এই ধরনের বিভাজনে একটি কোষ থেকে 4টি কোষের সৃষ্টি হয়, একটু আগে দেখাইলাম। ক্রোমোজোম সংখ্যা একবার বিভাজিত হয়, নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়। সৃষ্ট 4টি কোষে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা মাল্টি কোষে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। মানে সৃষ্ট যে 4টা কোষ তৈরি হলো, এই 4টা কোষে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা মাল্টি কোষে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এটা তো বুঝছি। এরপর কি? এরপর হচ্ছে সর্বশেষ টপিক, সেটা হচ্ছে বংশগতি নির্ধারণে ক্রোমোজোম এবং ডিএনএ এবং আরএনএ এর ভূমিকা। একটু ব্রেক নিচ্ছি, তারপর হচ্ছে এটা করাচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের সর্বশেষ টপিক, সেটা হচ্ছে বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ এর ভূমিকা। সর্বশেষ যেটা টপিক। আচ্ছা, তোমাদের এরকম হয় না যে অনেকে বলে যে তুমি তোমার বাবার মতো দেখতে, তুমি তোমার দাদার মতো দেখতে, ধরো তারও আগের 2-1 প্রজন্ম, বা তুমি তোমার মামার মতো দেখতে। সো এই বৈশিষ্ট্যগুলো তোমাদের ভিতর কিভাবে আসে? একটু আগে যেটা বলছিলাম যে এই স্ত্রী দেহ থেকে বা পুরুষ দেহ থেকে যখন মানে তোমার বাবা এবং মায়ের দেহ থেকে 2টা কোষ একত্রে মিলিত হয়, ওই কোষের ভিতরে এই ডেটাগুলো স্টোরেজ করা থাকে, মানে এই ডেটাগুলো স্টোর করা থাকে এবং ওইখান থেকে তোমার বৈশিষ্ট্যগুলো আসলে প্রকাশ পায়। এবং এখানে অনেক ক্যাচার আছে, অনেকভাবে হতে পারে ব্যাপারগুলো। যেমন ধরো তোমার একটা বৈশিষ্ট্য তোমার দাদার ভিতর ছিল, এই বৈশিষ্ট্য তোমার বাবার ভিতর ছিল না, বা তোমাদের বাবার বংশ, বাবা চাচা কারো ভিতরে ছিল না, তারপরে সে তোমার ভিতর আবার ওইটা প্রকাশ পেল। এটা আরো কমপ্লেক্স টপিক, ওইগুলোতে যাচ্ছি না। আমরা জাস্ট জানবো যে এই যে আমাদের কোষগুলো, কোষের ভিতর যে ক্রোমোজোমটা থাকে, ওই ক্রোমোজোমের ভিতর আসলে এই ডেটাগুলো স্টোর করা থাকে। তো এই জন্য আসলে ওই যে বংশগতির ধারাগুলো অব্যাহত থাকে, বা ওই দূর অনেক প্রজন্ম আগে থেকে যে বৈশিষ্ট্যগুলো থাকে, ধরো তোমার দাদা একটু বেশি কথা বলতো এবং তুমি এসে একই রকম বেশি কথা বলতো, বক করো, এই টাইপের জিনিসপত্র ঘটে থাকে। সো এই যে বংশগতি নির্ধারণে ডিএনএ বা আরএনএ, এই যে বংশগতির জনক বা এই টাইপের, এটা হচ্ছে জিন তত্ত্ব বলা হয়ে থাকে। এটা বিজ্ঞানের আলাদা একটা শাখা। এই শাখার জনক বলা হয়ে থাকে সেটা হচ্ছে যাকে বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল নামে একজন বিজ্ঞানী আছে। উনি হচ্ছে মটরশুঁটি নিয়ে গবেষণা করতে করতে এগুলো আবিষ্কার করে ফেলছে। এরপর হচ্ছে ডিএনএ এবং আরএনএ, মানে ডিএনএ হচ্ছে ডিএনএ এবং আরএনএ। সো ডিএনএ আরএনএ এর আগে হচ্ছে ক্রোমোজোমের বৈশিষ্ট্য কিছু লেখা আছে বইতে, সিম্পল কিছু বৈশিষ্ট্য লেখা আছে, যেটা আমরা পড়ছি যে সেন্ট্রোস বা সেন্ট্রোমিয়ার কথা লেখা আছে, যে 2টা ভাগে বিভক্ত হয় ক্রোমোজোম। এটা আমরা ক্লাসের প্রথম দিকে দেখে আসছি। এখানে জাস্ট একটু কমপ্লেক্স, একটু ভাবনার জন্য, যে আমরা অনেক কঠিন জিনিস পড়ি, এই জন্য অ্যাড করছি কিছু। সো এরপর হচ্ছে সর্বশেষ যে টপিক, সেটা হচ্ছে আমাদের যে কোষের বা কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম থেকে, ক্রোমোজোমের ভিতরে 2টি জিনিস থাকে, যেটা একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। ডিএনএ অর্থ মানে ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড এবং আরএনএ ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। সো এই যে ডিএনএ এবং আরএনএ, এটার ভিতরে আসলে সমস্ত ডেটা সংরক্ষিত থাকে এবং এটার মাধ্যমে বংশগতির ধারা অব্যাহত থাকে। মানে ওই যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় বাবার দেহ থেকে, মায়ের দেহ থেকে আমাদের দেহে বৈশিষ্ট্যগুলো চলে আসে। এগুলোর ব্যাপারে ডিটেলসে যাচ্ছি না, সিম্পল কিছু জিনিসপত্র ছিল। সো এই তো, আই হোপ আজকের ক্লাসটা শেষ। অনেক কিছু করছি আজকে, ক্লাসটা মোস্ট প্রবাবলি 1.5 থেকে 2 ঘন্টার মতো হয়ে গেছে। সো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে এই ক্লাসের ভিতর, অবভিয়াসলি কমেন্ট করে জানাবা। অ্যান্ড আরেকটা কথা, যে আমাদের ব্যাচ আছে আলাদা, সো ওইখানে যদি পড়তে চাও, এখানে ধরো অনেক কোশ্চেন করতে পারো, তুমি চাইলে সামনে গিয়ে কোশ্চেন করতে পারতেছো, অবভিয়াসলি কোশ্চেন করতে পারতেছো না, তো তোমার তো কোশ্চেন করার দরকার হতে পারে। প্লাস হচ্ছে আমরা পরীক্ষার জন্য কোশ্চেন সলভ করার দরকার হয়। প্লাস হচ্ছে এখানে আরো ডিটেলস, মানে সামনাসামনি থাকলে কি ভিডিও কলে থাকলে তুমি স্যারকে কোশ্চেন করতে পারো, প্লাস স্যারের সাথে ইন্টারাকশন হয়। সো এগুলো এখানে পসিবল না। সো আমাদের ব্যাচ আছে, আমাদের ভাইয়েরা, প্লাস আমিও পরে, আমাদের ভাইয়েরা পরে। সো এখানে এনরোল করতে পারো, সমস্ত ডিটেলস নিচে ডিসক্রিপশনে কমেন্ট বক্সে দেওয়া আছে। সো এই তো, দেখা হবে তো পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ তো সুস্থ থাকো, ভালো থাকো, এন্ড সবাইকে নেক্সট ভালো থাকার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।